হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার অনলাইন। হাউ আর ইউ অল? আশা করি তোমরা ভালো করে পড়াশুনো করছো। পরীক্ষার সিজন পুরোপুরি শুরু হয়ে গেছে, তাই তো? তার কারণ সামনে এসএসসির বিভিন্ন এক্সামস অলরেডি এসএসসি ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে। এছাড়া রেলের বিভিন্ন এক্সাম সামনে আছে। স্টেট গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের পিএসসির ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে, কারণ জানো তোমরা সামনে 2026-এ বিধানসভা ইলেকশন আছে। তো স্বাভাবিক, স্টেট গভর্নমেন্টের এক্সাম তোমরা জানো যে অনেকটা ইলেকশন ডিপেন্ডেন্ট হয়, যে ইলেকশন আসলে পরীক্ষার নোটিফিকেশান ভোরে ভোরে বেরোবে, ইলেকশন না থাকলে পরীক্ষার তেমন কোনো অগ্রগতি থাকে না। যদিও ইদানিংকালে এসএসসির পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষাগুলো কন্টিনিউ চলছে। আশা করা যাচ্ছে যে সামনের শেডিউল অনুযায়ী পিএসসি নিজেদের পরীক্ষাগুলো ঠিকঠাক টাইমে নেবে। এখন আজকের আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এসএসসি সিজিএল 2025-এর স্ট্র্যাটেজি। দেখো একটা জিনিস, স্ট্র্যাটেজি তোমরা বহু চ্যানেলে বহু টিচারের কাছে বর্তমানে ইউটিউবের যুগে তোমরা পেয়ে যাবে, কিন্তু পরীক্ষার জন্য পড়াশুনো শুরু করার পরে 5 থেকে 6 মাস পরে যে জিনিসটা তোমরা বুঝতে পারবে বা রিয়ালাইজ করবে যে ভুলগুলো তোমরা অলরেডি করে ফেলেছো বা ভুলগুলো করতে চলেছো কিছুটা টাইম ওয়েস্ট হওয়ার পরে, সেই ভুলগুলো আমি তোমাদের আজকে ধরিয়ে দেবো যে কি প্রবলেম তোমরা ফেস করতে চলেছো, কি কি সমস্যার জন্য তোমাদের টাইমটা ওয়েস্ট হতে চলেছে, বা কি কি প্রিকশনস যদি প্রথম থেকে তোমরা নিয়ে চলো স্মার্ট স্টাডি করার জন্য, বা কি কি স্ট্র্যাটেজিতে পড়াশুনো করতে হবে যেটা তোমরা আজ থেকে হয়তো 6 মাস পরে, 8 মাস পরে বা 1 বছর পরে গিয়ে নিজে ঠেকে শিখবে। সেই জিনিসটা আমি তোমাদের আজকে একদম প্রথম দিন বলে দেবো, যারা নতুন প্রিপারেশান শুরু করছো তাদের জন্য। ঠিক, যারা অলরেডি প্রিপেয়ার্ড স্টুডেন্ট, যারা অলরেডি নিজেদের জন্য প্রিপারেশান ভালো, আগের বছর পরীক্ষা দিয়েছো, জাস্ট পাস করেছো বা কয়েক নম্বরের জন্য পাস করতে পারোনি, তারাও এই ভিডিও থেকে বেনিফিটেড হবে। কারণ এখানে আমি বলবো যে তারা কি ভুলগুলো করছো এবং তোমাদের সামনের পরীক্ষাটার জন্য যাদের প্রিপারেশান কমপ্লিট কি পদ্ধতি বা স্ট্র্যাটেজি নেওয়া উচিত। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে নতুন স্টুডেন্টদের জন্য, নতুন ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই এই স্ট্র্যাটেজিতে অনেক বেশি জিনিসপত্র থাকবে, যেটা দেখার পরে তোমরা যদি কোথাও নাও পড়ো সেলফ স্টাডি করে তোমরা নিজের প্রিপারেশান করতে পারবে। এটুকুনি আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, কারণ আমার দীর্ঘ 10 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স, নিজে প্রচুর সিজিএল, সিএইচএসএল, আরআরবির বিভিন্ন পরীক্ষা পাস করে নিজে প্রিপারেশান নিয়ে পাস করার এক্সপিরিয়েন্স, প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট আমার কাছ থেকে বেরোনোর পরে তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু গ্যাদার করে আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজিগুলো বানাই, যাতে তোমরা নিজেদের বেস্ট দিতে পারো ইন্ডিয়ার টপমোস্ট এক্সামে। এখন সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট তারা ফোকাসড নয়, এসএসসিতে ফোকাসড নয়। তারা কি করছে, একবার পিএসসির এক্সামের জন্য ঝাঁপাচ্ছে, একবার আরআরবির এক্সামের জন্য ঝাঁপাচ্ছে। পিএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিতে গিয়ে তারা বলছে আমি একটু জিকেটা স্ট্রং করে নিই, ম্যাথসটা এখন একটু না করলেও চলবে। আরআরবিতে ইংলিশ নেই, দুর্ভাগ্যজনকভাবে আরআরবিতে ইংলিশ নেই, তো তারা আরআরবির পরীক্ষার জন্য ঝাঁপা দিকে ভাবছে যে আমি একটুখানি আরআরবিটা পড়ে নিই, এখন আমার ইংলিশ দরকার নেই, আমি একটু জিকেটা সায়েন্সটা পড়ে নিই, পরে ইংলিশ করবো। এইসব করতে গিয়ে কী হচ্ছে, এসএসসির জন্য যে সারা বছর একটা কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্ট ফোকাসড ওয়েতে স্টাডি দরকার, সেটা থেকে তারা ছিটকে যাচ্ছে। ঠিক, তো স্টুডেন্টদের সবার প্রথম কি করতে হয়, আগে একটা পরীক্ষার জন্য নিজেকে ফোকাস করতে হয়। হয় এসএসসির জন্য নিজেকে ফোকাস করো, নয় পিএসসির জন্য নিজেকে ফোকাস করো, নয় ব্যাংকিংয়ের জন্য নিজেকে ফোকাস করো। এসএসসির জন্য ফোকাস করলে প্লাস পয়েন্টটা হলো যে এসএসসির এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন বর্তমানে এমন যে এসএসসির জন্য তুমি যদি প্রিপারেশান নাও তাহলে কি হবে, এমসিকিউ বেসড অন্য যে সমস্ত এক্সাম, যেমন ধরো আরআরবি বা পিএসসি, সেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। এবারে নয় করে এসএসসি গত বছর মানে 2024 সালে এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, সিলেকশন পোস্ট, দিল্লি সিপিও সমস্ত কিছু মিলিয়ে কম করে 70,000 ভ্যাকেন্সি বের করেছে। 70,000 2024 সালে। তাহলে যদি তুমি শুধু এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশান নাও, যেহেতু এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার সমস্ত পরীক্ষার হয়তো কোথাও সাবজেক্ট আলাদা বা কোনো সাবজেক্টের ওয়েটেজ আলাদা, কিন্তু মেন যে থিম অফ সিলেবাস বা মেন যে প্রিপারেশানের যে ক্ষেত্রটা, যে সার্কেলটা, সেটা কিন্তু সব পরীক্ষার জন্য সমান। তো তুমি যদি এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশান নাও তাহলে কিন্তু গত বছর 2024 সালে তুমি 70,000 ভ্যাকেন্সির জন্য কম্পিট করতে পারতে।
এবং এই এসএসসির এক্সামের ভ্যাকেন্সিগুলো কিন্তু ইলেকশনের উপর ডিপেন্ডেন্ট নয়। ইলেকশন কিন্তু 2024 সালে হয়েছে। 2022 সালের সিজিএলে 37,000 ভ্যাকেন্সি ছিল। 2023 সালের সিজিএলে কম্পারেটিভলি একটু কম ভ্যাকেন্সি ছিল। 2024-এর সিজিএলে 17,000 ভ্যাকেন্সি ছিল। আফটার ইলেকশন 17,000 ভ্যাকেন্সি ছিল। আশা করা যাচ্ছে আগামী বছর 2025 সালে কিন্তু এরকম 15 থেকে 20,000 ভ্যাকেন্সি থাকবে। তো অন্যান্য স্টেট গভর্নমেন্টের এক্সামের মতো এসএসসির এক্সাম কিন্তু ইলেকশন ওরিয়েন্টেড বা ইলেকশনের উপর ডিপেন্ডেন্ট নয়। প্রতি বছর ভ্যাকেন্সি বেরোয়, প্রতি বছর মোটামুটি ফেয়ার রিক্রুটমেন্ট হয়। ইদানিংকালে একটু করাপশান, বিভিন্ন রকমভাবে করাপশান চোখে পড়েছে। আশা করা যাচ্ছে বিভিন্ন প্রোটেস্টের মাধ্যমে বা এসএসসিও নিজে থেকে সেই করাপশানগুলো ঠিক করবে। ঠিক আছে, তো এসএসসি সিজিএল এর জন্য তোমরা প্রিপারেশান শুরু করে দাও, এখনো সময় আছে। যা সময় আছে 5 থেকে 6 মাস, এনাফ টাইম কিন্তু আছে এসএসসির জন্য প্রিপারেশান নেওয়া। ঠিক, তো সবার প্রথমে আমরা আসব যে যে কোনো পরীক্ষা শুরু করার আগে, যে কোনো পরীক্ষার প্রিপারেশান শুরু করার আগে আমাদের দুটো জিনিস জেনে নেওয়া দরকার, যে পরীক্ষাটার জন্য আমরা পড়াশুনো করছি সেই পরীক্ষাটার ভ্যাকেন্সি কীরকম থাকে আর সেই পরীক্ষাটার কাট অফ কীরকম থাকে। টায়ার 1 টায়ার 2 দুটো স্টেপে তো পরীক্ষাটা হয়। তাহলে টায়ার 1 থেকে টায়ার 2-তে যেতে গেলে আমাকে একটা নির্দিষ্ট কাট অফ ক্লিয়ার করতে হবে 200 নম্বরের মধ্যে। তো কাট অফ সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা দরকার। তা কারণ না হলে তুমি এক্সামটার সিরিয়াসনেস বা এক্সামটার কম্পিটিশান লেভেল সম্বন্ধে যদি তোমার ধারণা জন্মায়, তাহলে তুমি কি করবে, এই এক্সামটার জন্য প্রিপারেশান নিতে পারবে না। দেখো 2022 সালে আমাদের 36,000 ভ্যাকেন্সি ছিল, 36,000। এটা এসএসসির সিজিএল এর হিস্ট্রিতে সব থেকে বেশি। আজ পর্যন্ত কোনোদিন এর আগে অবধি 36,000 ভ্যাকেন্সি ছিল না। তো সেই কারণে ইউআর এর কাট অফ দেখো 114 নেমেছিল। ইউআর কাট অফ 114, ওবিসি মোরাললেস 7 সমান, ইডাব্লিউএস 102, এসসি 89। তো ইউআর এর কাট অফকে যদি আমরা ধরি আলোচনার জন্য, তাহলে 114 নেমেছিল, 114। ঠিক আছে, সেখানে 2023-এ আমাদের ভ্যাকেন্সি ছিল অনলি 8,000, 8,415। সেখানে আমাদের কাট অফ কত হয়েছিল ইউআর এর জন্য 150, মানে এর থেকে অনেকটাই বেশি, 150, ওবিসি 145, ইডাব্লিউএস 143, এসসি 126, এই ছিল কাট অফ। যেখানে 2024 সালে দেখো 18,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু কম নয় 18,000 ভ্যাকেন্সিটা। সেখানে এই কাট অফটা আশা করা হয়েছিল যে এর থেকে অনেকটা কমবে, মানে 130-35 যাবে। কিন্তু সেখানে দেখা গেল কাট অফ কমলো তো না, উল্টে আরও বাড়লো। তো এই জিনিসটার পিছনে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে এসএসসি সিজিএল এর যে ধরনের পোস্টে আজকাল চাকরি হয়, সেই পোস্টগুলোর যে ফেম, যেই পোস্টগুলোর যে রিকগনিশন, সেই পোস্টগুলোর যে পাওয়ার, এবং তার থেকেও বড় কথা সেই পোস্টগুলোর জন্য তোমার ইন হ্যান্ড স্যালারি যে পরিমাণ এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, এবং সামনে পে কমিশন আসতে চলেছে, পে কমিশনও ডিক্লেয়ার হয়ে গেছে। তো এই পরিমাণ স্যালারি একটা প্রাইভেট সেক্টরে একটা ইঞ্জিনিয়ারিং পাস আউট স্টুডেন্ট বা একটা আইআইটি পাস আউট স্টুডেন্টও স্টার্টিংয়ে পায় না। অ্যাভারেজ স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা তো 1 কোটি 2 কোটি টাকার প্যাকেজ পায়, 40-50 লাখ টাকার প্যাকেজ পায়, তাদের কথা ছেড়ে দাও। যারা অ্যাভারেজ ইঞ্জিনিয়ারিং পাস আউট বা আইআইটি পাস আউট স্টুডেন্টস, তারা যা প্যাকেজ ইনিশিয়ালি স্টার্টিংয়ে পায় তার থেকে বেশি পরিমাণ স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। দ্বিতীয় জিনিস হলো, যারা ধরো আরও হায়ার এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, ইউপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে বা অন্য কিছুর জন্য নিচ্ছে, তারাও দিল্লিতে গিয়ে ভাবছে যে আমি একটুখানি এসএসসির চাকরিটা একটা সিকিওর করে নিই, তারপরে আমি ফার্দার স্টাডিজ করব। ঠিক আছে, এছাড়া তো করাপশান তো আছেই, করাপশান চিরকাল ছিল, আছে, সেটা নিয়ে আমাদের লড়াই চলছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পোর্টালে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টিচাররা লড়াই করছেন। আশা করা যাচ্ছে সেটা হয়তো কিছুটা পরিমাণে হলেও কন্ট্রোলে আনা সম্ভব। পুরোটা কন্ট্রোলে আনা কোনোদিন সম্ভব হয়নি, ভবিষ্যতে হবেও না। এবং লাস্ট জিনিস হচ্ছে, এসএসসি রিসেন্ট টাইমে কোয়েশ্চেনের কোনো ভ্যারাইটি দিতে পারছে না। একই রকম কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন সিজিএলে আসছে সেই কোয়েশ্চেন এমটিএসে আসছে, সেই কোয়েশ্চেন সিপিওতে আসছে, সেই কোয়েশ্চেন এসএসসি সিএইচএসএলে আসছে। মানে 10 পাস এক্সামের জন্য যে কোয়েশ্চেন, হায়ার সেকেন্ডারি পাস আউটদের যে এক্সাম সিএইচএসএল তার জন্য সেম কোয়েশ্চেন, গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম সিজিএল তার জন্য সেম কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেনের কোনো ডিফারেন্সিয়েশন নেই। দেখা যাচ্ছে এসএসসি সিজিএল এর টায়ার 2 কোয়েশ্চেন
জলের মতো সোজা। এমটিএস এর কোয়েশ্চেন এত কঠিন, হাত দেওয়া যাচ্ছে না। কি ম্যাথস হোক, কি ইংলিশ হোক, কি জিকে হোক, কি রিজনিং হোক, বোঝা গেল? তো তুমি এইটুকুনি ধরে নাও যে কাট অফ কিন্তু কমবে না। কাট অফ তোমার ভ্যাকেন্সি যতই থাকুক, কাট অফ কিন্তু কমবে না। তোমাকে 2025 সালের জন্য 160 টার্গেট করে চলতে হবে আউট অফ 200। আউট অফ 200 তোমাকে 160 টার্গেট করতে হবে যদি তোমাকে সিজিএলএ পেতে হয়। টায়ার ওয়ানের নাম্বার যদিও মেরিট লিস্টে অ্যাড হয় না, জাস্ট কোয়ালিফাইং। টায়ার ওয়ান কোয়ালিফাই করলে তুমি মেন্স দেবে, মেন্সের নাম্বার অনুযায়ী মেন মেরিট লিস্ট তৈরি হবে। কিন্তু তোমাকে টায়ার ওয়ানটা তো কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করতে গেলে তোমাকে 200-র মধ্যে 160 টার্গেট রাখতে হবে। 160 টার্গেট রাখলে যদি 154, 55, 56-র মধ্যে কাট অফটা থাকে তাহলে তুমি পাস করতে পারবে। আই এম টকিং অ্যাবাউট দ্য ইউআর ক্যান্ডিডেটস। আদার রিজার্ভেশন ক্যান্ডিডেট নিজেদের মতো নিজের হিসাব করে নেবে। বোঝা গেল? এই হলো পরীক্ষার কম্পিটিশন লেভেল। আশা করি তোমাদের ধারণা জন্মেছে। এবং এটা কোনো রকমভাবেই এটা সোজা নয়, এটুকুনি আমি তোমাদের বলতে পারি যে এই এক্সামের প্রিপারেশান নেওয়াটা এবং প্রিপারেশানে টিকে থাকাটা কোনো রকমভাবেই সোজা নয়। আমার এই কথাগুলো একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যারা এসএসসি এক্সামসের জন্য প্রিপারেশান শুরু করছো তারা এইটুকুনি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এক্সামটা কিন্তু সোজা নয়। এবং এক্সাম হওয়ার পরে, চাকরি পাওয়ার পরে তুমিও সোজা মানুষ থাকবে না ভাই, তুমিও অনেক শক্ত মানুষ হয়ে যাবে। কারণ ইনহ্যান্ড তোমার পে কমিশন হয়ে যাওয়ার পরে তুমি যদি এসএসসি সিজিএল দিয়ে একটা 4200 গ্রেড পে চাকরি পর্যন্ত জোগাড় করে নিতে পারো তাহলে তোমার ইনহ্যান্ড স্যালারি হবে 1 লাখ টাকার ওপরে। ঠিক তো তোমার মাসে 1 লাখ টাকা স্যালারি দেবে। অপেক্ষাকৃত কর্পোরেট সেক্টরের থেকে তুমি অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে হেসে খেলে সময় কাটিয়ে অফিস করে একদম স্ট্রেস ফ্রি লাইফ কাটাবে। ইন হ্যান্ড মাসে বছরে 12 লাখ টাকার প্যাকেজ নিয়ে যদি ভালো রেজাল্ট করতে পারো হয়তো নিজের হোম পোস্টিং পেয়ে যাবে, বাড়ির কাছে অফিস পাবে। তো এই জিনিসটা পাওয়ার জন্য ভাই তোমাকে 1 থেকে 1.5 বছর তো তোমাকে সময় দিতেই হবে, ভালো করে খাটতে তো হবেই। হালুয়া তো নয়, ভালো করে খাটতে হবে। যারা এই খাটার জন্য তৈরি যারা এই খাটার জন্য তৈরি আছো, যারা মানে মেন্টালি নিজেকে সেই জায়গায় রাখতে পারছো যে আমার কোনো অপশান বি নেই, আমার কোনো প্ল্যান বি নেই, আমাকে এই চাকরিতে পড়াশোনা শুরু করছি মানে আমাকে এসএসসি পাস এনি হাউ করতেই হবে। যত সময় লাগুক, যত দিন লাগুক, যা কিছু স্যাক্রিফাইস করতে হয় হোক, আমাকে এই চাকরিটা পেতে হবে। যদি তোমরা এইভাবে মেন্টালি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো তাহলে এসএসসির জন্য বা যে কোনো কম্পিটিটিভ লেভেল গভর্নমেন্টের এসএসসি হোক, পিএসসি হোক, রেল হোক, ব্যাঙ্কিং হোক, সবার জন্য সেম ফান্ডা। যদি তোমরা নিজেদেরকে এই জায়গায় নিয়ে রাখতে পারো তবে এর জন্য প্রিপারেশান নাও। আদারওয়াইজ সময় নষ্ট করার দরকার নেই। তোমার যদি মনে হয় যে আমি প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছি, বিএড করেছি, প্রাইভেট স্কুলে চাকরি পেয়ে যাবো, যাও প্রাইভেট স্কুলে প্রথম থেকেই লেগে পড়ো, সময় নষ্ট করার দরকার নেই। তোমার যদি মনে হয় আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারবো, আমার ইঞ্জিনিয়ারিং করা আছে, প্রথম থেকেই করো। এখানে সময় নষ্ট করার 2 বছর সময় নষ্ট করার দরকার নেই। যদি মনে হয় স্কুল টিচার হবো, প্রথম থেকে স্কুল টিচিংয়ের প্রিপারেশন নাও এবং স্কুল টিচার হও। বুঝতে পারছো কি? যদি মনে হয় কারোর ব্যবসা করবো, চাকরি না পেলে আমি ব্যবসা করব, আমার বাবার ব্যবসা আছে বা আমি নিজে এই ব্যবসাটা দাঁড় করাতে পারবো, আমার কনফিডেন্স আছে, তাহলে প্রথম থেকে সেখানে লেগে যাও, বেশি উন্নতি করবে। এখানে সময় নষ্ট করার দরকার নেই। এখানে তারাই প্রিপারেশন শুরু করো যাদের কোনো প্ল্যান বি বা অপশান বি নেই, যে মনে করছো যে আমাকে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে হবেই হবে, আমার কাছে আর কোনো ট্যালেন্ট নেই, শুধু আমি পড়াশোনা করতে পারি ব্যাস। তাদের জন্য এসএসসি সিজিএল বা এসএসসি পিএসসি আরআরবি পরীক্ষা। এবং যারা আমার 10 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, আমার নিজের পড়ে চাকরি পাওয়ার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, যারা এই মাইন্ডসেট নিয়ে পড়াশুনো করে তারা কেউ 1 বছরে পায়, কেউ 2 বছরে পায়, কেউ 4 বছরে পায়, চাকরি প্রত্যেকে পেয়েছে। আজ পর্যন্ত এমন কেউ নেই আমি দেখিনি অন্তত যে নিজের 100% দিয়ে পারসিস্টেন্টলি কনসিস্টেন্টলি ফোকাসড ওয়েতে পড়াশুনো করে গেছে কিন্তু চাকরি পায়নি, এরকম আমি কাউকে দেখিনি। ঠিক? আচ্ছা, এবার যেটা তোমাদের আমি বলছিলাম যে কি কি প্রিকশনস তুমি নিতে পারো, যে প্রিকশনসগুলো তোমাদেরকে একদম শুরু থেকে নিতে হবে। 6 মাস 8 মাস পরে গিয়ে প্রিকশনগুলো নিলে তোমাদের অনেক দেরি হয়ে যাবে, এই সময়টা নষ্ট হয়ে যাবে। প্রথম থেকে তোমাদের কিছু কিছু প্রিকশন নিয়ে চলতে হবে। কি সেই প্রিকশনগুলো? আসো একটা একটা করে আমরা আলোচনা করব। তো কি কি প্রিকশন নেব? 1 নম্বর জিনিস হচ্ছে রেলিভেন্ট স্টাডি অ্যান্ড অফ ফুল সিলেবাস, not compromising with any topic of any subject. Relevant study, দেখো
এই জিনিসটা তোমরা বোঝো যে সবাই বলে রেলিভেন্ট স্টাডি, হোয়াট ইজ রেলিভেন্ট স্টাডি? তোমার এসএসসির প্রিপারেশান নিতে গেলে তোমাকে করতে হবে রেলিভেন্ট স্টাডি। ঠিক আছে, কি রেলিভেন্ট স্টাডি? তো কোনটা রেলিভেন্ট স্টাডি নয় সেটা বুঝলে কি রেলিভেন্ট স্টাডি সেটা বুঝতে পারবে। দেখো, কিছু স্টুডেন্ট আছে বা কিছু টিচার আছে যারা এসএসসির প্রিপারেশান নিতে গিয়ে হার্ড স্টাডি করে, হার্ড কোয়েশ্চেন্সের স্টাডি মানে কি? ধরো তুমি একটা চ্যাপ্টার নিলে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? এবারে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো তুমি প্রিপারেশান নিতে শুরু করলে সবার প্রথম তোমার কি করণীয়? প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা কোনো একটা বই থেকে হোক বা কোনো একটা ভালো টিচার থেকে হোক, অনলাইন বা অফলাইন, প্রফিট অ্যান্ড লসটা একটুখানি বুঝে নেওয়া। কারণ ছোটোবেলায় যে প্রফিট অ্যান্ড লস তোমরা বুঝেছো সেইভাবে অঙ্কগুলো করলে হবে না, কারণ ছোটোবেলায় আমাদের হাতে অনেক সময় থাকতো, এখন আমাদের হাতে অত সময় নেই। আমাদেরকে শর্ট প্রসেসে মিনিমাম টাইম ইউজ করে অঙ্কটা করে ফেলতে হবে। তার জন্য এই পদ্ধতিগুলো বা এই কনসেপ্টগুলো সহজে করার কনসেপ্টগুলো, শর্ট ট্রিক আমি বলছি না, সহজে করার কনসেপ্টগুলো তোমাদেরকে আগে শিখে নিতে হবে। শিখে নেওয়ার পরে এবার তোমাকে প্রফিট অ্যান্ড লসের কিছু ভালো ভালো কোয়েশ্চেন্স বা পরীক্ষায় এসেছে বা আসতে পারে এমন কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে প্র্যাকটিস করবে? তার সবথেকে ভালো রিসোর্স হচ্ছে প্রিভিয়াস ইয়ার এক্সাম, একদম আপ টু 2024 অবধি প্রিভিয়াস ইয়ার এক্সামের যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিলে। এবারে কিছু স্টুডেন্ট আছে বা কিছু টিচার্স আছে, উইথ রেসপেক্ট টু অল, তারা কি করছে, এই একটা চ্যাপ্টারের ওপরে ইউনিক জিনিস পড়ানোর জন্য প্রচুর হার্ড কোয়েশ্চেন্স, এক গাদা কোয়েশ্চেন সলভ করে দিচ্ছে এবং স্টুডেন্টরাও বসে বসে সেই কোয়েশ্চেনগুলো সলভ করছে। একটা চ্যাপ্টারের ওপরে 100-এর পর কোয়েশ্চেন, 100-এর পর কোয়েশ্চেন, কোথায় ক্যাটের কোয়েশ্চেন, কোথায় আরও টাফ লেভেলের অলিম্পিয়াডের কোয়েশ্চেন, একটা চ্যাপ্টারের ওপরে রিসার্চ করে 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 যেন প্রফিট অ্যান্ড লসের ওপরে পিএইচডির পেপার সাবমিট করবে। না, আমরা তো পিএইচডি করতে আসিনি। আমাদের তাহলে প্রফিট অ্যান্ড লসের ওপরে একটা রেলিভেন্ট স্টাডি করতে হবে। রেলিভেন্ট স্টাডি মানে কি? যে স্ট্যান্ডার্ডের বা যে প্যাটার্নের কোয়েশ্চেন পরীক্ষায় আসে সেই স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা স্টাডি করব এবং তার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, লাস্ট অন্তত 4-5 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন স্টাডি করে নাও প্রফিট অ্যান্ড লসটা বুঝে নাও, কী ধরনের কোয়েশ্চেন আছে দেখে নাও এবং সেই ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো সলভ করো। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি করতে পারো? সিবিএসই সিলেবাসের বা এনসিইআরটি সিলেবাসের 9-10-এর যে প্রফিট অ্যান্ড লসের কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা ম্যাক্সিমাম সলভ করে নিতে পারো, বা এইচএসে যদি প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টার আছে সেখান থেকে কিছু কোয়েশ্চেন তোমরা সলভ করে নিতে পারো। এর বাইরে তো করার দরকার নেই। তাহলে প্রচুর শক্ত রিসার্চ ওরিয়েন্টেড কোয়েশ্চেন করে করে কোনো লাভ নেই। তাতে কি হবে? তাতে সময় নষ্ট হবে। ওই একটা চ্যাপ্টারের সময় তোমাদের 4টে চ্যাপ্টার হয়ে যাবে। ঠিক আছে? কিছু স্টুডেন্ট আছে যারা আবার একদম ইজি স্টাডি করছে। কিছু স্টুডেন্ট আমি দেখেছি, কিছু টিচারদের আমি দেখেছি, একটা পার্টিকুলার বই আছে, আমি নাম করব না বইটা, তোমরা সবাই জানো, অবজেক্টিভ ম্যাথামেটিক্সের একটা খুব পপুলার বই আছে যেটা, এবং সেটার রিজনিংয়েরও একটা বিখ্যাত বই আছে, সেটার একটা অঙ্কের বইও আছে। সেই বইটা ধরে অনেক টিচার কী করে, ধরে ধরে আমি দেখেছি প্র্যাকটিস করায়, বা কিছু স্টুডেন্ট আছে তারা শুধু সেই বইটাই করে, বা একটা কোনো পার্টিকুলার বই নিয়ে নিল, শুধু সেই বইটা সলভ করলো, বা কিছু টিচার আছে যারা শুধু ইজি কোয়েশ্চেন্সগুলোই করায়, শক্ত কোয়েশ্চেন্স করায় না, আপডেটেড কন্টেন্ট করায় না। তো এই ইজি স্টাডি করলেও হবে না, সোজা করে পড়ে তোমাদের লাভ নেই। যে কঠিন কোয়েশ্চেনগুলো জানবে তোমরা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছ, বা যদি মনে করো যে বাবা এই কোয়েশ্চেনটা আমার মাথায় ঢুকছে না, এটা আমি করব না, জানবে যে পরীক্ষায় তোমার কোয়েশ্চেনে ওই কোয়েশ্চেনটাই আসবে। ইজি স্টাডি যদি করতে হয় তাহলে এসএসসি স্টাডি করো না, পিএসসি স্টাডি করো। সেখানে ম্যাথসের কোয়েশ্চেন এসএসসির থেকে অনেক ইজি আসে। পিএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন এই ধরনের পরীক্ষাগুলো দাও, সেখানে অন্তত এসএসসির থেকে কোয়েশ্চেন অনেক ইজি আসে। তাহলে ইজি স্টাডি করেও লাভ নেই, হার্ড স্টাডি করে লাভ নেই। আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে রেলিভেন্ট স্টাডি, যে স্ট্যান্ডার্ডের, যে প্যাটার্নের, যে লেভেলের কোয়েশ্চেন পরীক্ষায় আসে প্রত্যেকটা চ্যাপ্টার, নট অনলি ম্যাথস, আমি ম্যাথস করাই বলে ম্যাথস দিয়ে উদাহরণ দিলাম, ম্যাথস হোক, ইংলিশ হোক, জিকে হোক, প্রত্যেকটা সাবজেক্টের একদম রেলিভেন্ট স্টাডি করতে হবে। জিএস পড়তে গিয়ে অনেকে দেখি আমি প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ডিপে ঢুকে যায়, মানে একদম ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন এনে কনসেপ্ট নিয়ে একটা চ্যাপ্টার সাবজেক্ট নিয়ে বসে আছে, এরকম মোটা বই একটা নিয়ে বসে বললো বাপ রে বাপ।
তো কোনোদিন সিলেবাস শেষ হবে না। জি এর জন্য প্রতিষ্ঠিত বই আছে, লুসেন্ট থেকে পড়ো, তরুণ গোয়েল থেকে পড়ো, পড়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, করে তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করো। সিলেবাস শেষ না করলে পরীক্ষার কনফিডেন্সই আসবে না। বোঝাতে পারছি আমি কথা? তাহলে রেলিভেন্ট স্টাডি করতে হবে। আজকে আমি তোমাদের ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টগুলো তোমাদের প্রথম থেকে বিগিনিং থেকে একদম প্রিকশন নিতে হবে। একটু সময় দিয়ে তোমাদের আগে ভিডিওটা দেখতে হবে। এটা কিন্তু টাইম ওয়েস্ট তোমাদের হবে না, এটা তোমাদের প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে সারা জীবন যতদিন তোমরা প্রিপারেশন নেবে। সেকেন্ড থিং হচ্ছে ফাইন্ড আউট ইম্পর্টেন্ট টপিকস অফ এভরি সাবজেক্ট অ্যান্ড মাস্টার অন ইট বিফোর প্রিলিমস। দেখো প্রত্যেকটা সাবজেক্টের, ধরো ম্যাথসের কথা বলি, প্রথমে ম্যাথসের 30-35টা চ্যাপ্টার আছে। তাহলে প্রথমে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোথা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। যেমন কথার কথা বলছি, অ্যারিথমেটিকে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই চারটে হলো মেন অ্যারিথমেটিকের চ্যাপ্টার। এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। বাকি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা দুটো, এখন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ইদানিং একটু বেশি কোয়েশ্চেন আসছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাকি বোট অ্যান্ড স্ট্রিমস, পাইপ অ্যান্ড সিস্টেমস, ওদিকে পার্টনারশিপ, ওদিকে অ্যালিগেশন, ওদিকে রেশিও প্রপোর্শন, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে একটা একটা করে কোয়েশ্চেন কখনো কখনো আসে, কখনো কখনো আসেও না। ঠিক আছে? অ্যাডভান্স ম্যাথসের মধ্যে তোমাকে বুঝতে হবে যে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, যে অ্যাডভান্স ম্যাথ পোর্শন, এই পোর্শনটা থেকে বর্তমানে 10 থেকে 12টা কোয়েশ্চেন আসছে। তাহলে এইগুলোকে তোমাকে আগে কভার করে নিতে হবে। অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যারিথমেটিকের কিছু পার্টিকুলার চ্যাপ্টার্স। বুঝতে পারছো? জিকের ক্ষেত্রে ধরো হিস্ট্রির কথা বলি বা জিওগ্রাফির কথা বলি বা বায়োলজির কথা বলি, তোমাকে রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড দেখে বা প্যাটার্ন দেখে বুঝে নিতে হবে যে কোন চ্যাপ্টারগুলো থেকে, কোন পরীক্ষার কোন সাবজেক্টগুলো থেকে বা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো থেকে এখন বেশি কোয়েশ্চেন আসছে। সেই চ্যাপ্টারগুলো তুমি আগে শর্ট আউট করে নাও। বুঝতে পারছো? সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি আগে পড়ে নাও। তার কারণ সামনের যে সিজিএল 2025 আসছে, তার মধ্যে হয়তো তুমি ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবে না, কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর সিলেবাস তোমরা তো কমপ্লিট করে নিতে পারবে, সেটি কোনো টাইম তো আছে। তাহলে আগে তোমরা লিস্ট আউট করো বা শর্ট আউট করো যে কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। সেই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু আগে করে নিতে হবে। থার্ড থিং হচ্ছে ডু নট বাইফার্কেট ইউর স্টাডিজ বিটুইন প্রিলিমস অ্যান্ড মেন্স। এই জিনিসটা অনেকে অনেক গন্ডগোল করে, যে অনেকে মিসআন্ডারস্টুড করে নিজেদেরকে বা মিসগাইডেড হয় নিজে নিজে বা অন্য কারোর দ্বারা, যে প্রিলিমসটাকে আগে ফোকাস করব, আগে প্রিলিমস দেখব, তারপরে মেন্স দেখব। ঠিক আছে? মানে কম্পিউটার হচ্ছে মেন্সে আসে, তাহলে কম্পিউটারটা মেন্সের আগে গিয়ে পড়বো। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স মেন্সে আসে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স মেন্সের আগে গিয়ে পড়বো, প্রিলিমসের আগে পড়ার দরকার নেই। মেন্সুরেশনের একটু হার্ড কোয়েশ্চেন যেগুলো আছে বা অ্যালজেব্রা বা ট্রিগোনোমেট্রি একটু হার্ড কোয়েশ্চেন যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন সলভ করছি প্রিলিমসের আগে, আমি প্রিলিমসের কোয়েশ্চেন শুধু সলভ করব, মেন্সের কোয়েশ্চেন সলভ করব না, মেন্সের কোয়েশ্চেন মেন্সের আগে সলভ করব। এই ধারণাটা একদম 100% ভুল এবং এটা তোমরা মিসগাইডেড হচ্ছ, চাকরি না পাওয়ার দিকে যাচ্ছ, কোনোদিন পারবে না পাস করতে। তার কারণ বর্তমানে এসএসজির যা ট্রেন্ড, যেটা হচ্ছে কি যে তোমার সিজিএল মেন্সে আসছে সেটাই এমটিএসে আসছে, যেটা এমটিএস আসছে, যেটা প্রিলিমস আসছে, যেটা মেন্সে আসছে সেটাই প্রিলিমসে আসছে। তো পরীক্ষার কোনো ভাগ নেই, কোয়েশ্চেনের কোনো ভাগ নেই, যাহাই প্রিলিমস তাহাই মেন্স। তোমাকে ম্যাক্সিমাম লেভেলে স্টাডি প্রথম থেকে গুছিয়ে করতে হবে। মেন্সের আগে মেন্সে স্টাডি করবো বললে হবে না, কারণ প্রিলিমসের পরে মেন্সের জন্য সময়ও থাকে না। আর যদি তুমি প্রিলিমসের মতো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি প্রিলিমসই পাস করতে পারবে না। ঠিক? তো প্রিলিমস মেন্স ঘোরালে চলবে না। 4 নম্বর জিনিস, উইকলি 1-2 ফুল মক ফ্রম প্রিভিয়াস ইয়ার পেপার্স অ্যান্ড ডেইলি সেকশনাল মক অন রিজনিং অ্যান্ড ইংলিশ। আচ্ছা, নতুন যারা এসএসসি সিজিএল এর প্রিপারেশানে আসছো, তাদের জন্য এই দুটো জিনিস একটু খটোমটো লাগতে পারে বা মনে হতে পারে যে স্যার কি বলছে, পড়াশোনা শুরু করতে পারলাম না, সিলেবাসের শেষ করতে পারলাম না, মক দেব, মকে কোনো নাম্বার আসবে? মক দিলেই কি মক সোজা? মক দিলেই পারবো? মকে নাম্বার আসবে? মকে নাম্বার এলে তো ডিমোটিভেটেড হয়ে যাব, পড়তেই ইচ্ছে করবে না, কিছুই তো পারবো না। এর কারণ কি আমি তোমাদের বলি, দেখো তোমরা পড়াশোনা তো শুরু করলে, কিন্তু তোমরা কোন জায়গায় আছো, কি লেভেলে আছো, সেটা তখনই নিজেকে অ্যানালিসিস করতে পারবে, সেলফ অ্যানালিসিস তখনই করতে পারবে যখন তুমি একটা মক দেবে।
একটা মক দিলে তুমি নিজের অ্যানালিসিস করতে পারবে যে তুমি প্রিপারেশনের শুরুতে কোন জায়গায় আছো। আরও একটা জিনিস হবে, তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের মক দাও, টেক্সট বুক, পিনাকেল, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, যার যা খুশি দাও, তাহলে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাও তো ঘাটা হবে। তুমি যদি একটা টাইম দিয়ে একটা পরীক্ষা দাও, তুমি বুঝতে পারবে ম্যাথসের কোথা থেকে কোয়েশ্চেন আসছে, ইংলিশের কোথা থেকে কোয়েশ্চেন আসছে, জিকের কোন সাবজেক্ট থেকে বেশি কোয়েশ্চেন আসছে, রিজনিংয়ের কোন টপিকগুলোর উপর থেকে বেশি কোয়েশ্চেন আসছে। যখন তুমি পড়তে বসবে তখন তোমার মাথায় ক্লিক করবে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি এসেছিল না, তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে করি। প্লাস প্লাস তোমার চোখের সামনে 25টা ইংলিশের কোয়েশ্চেন আসছে, 25টা জিকের কোয়েশ্চেন আসছে, 25টা ম্যাথসের কোয়েশ্চেন আসছে, 25টা রিজনিংয়ের কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ তুমি যখন কোনো একটা সাবজেক্ট বা চ্যাপ্টার করবে তার আগে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মকটা দেওয়ার পরে যখন সলভ করছো বা অ্যানালিসিস করছো, তখন তো ওটা দেখেই তোমার কিছু কোয়েশ্চেনের আনসার, কিছু কোয়েশ্চেনের প্রসেস, কিছু ইংলিশ ভোকাবুলারির মানে বা মিনিং মুখস্থ হয়ে যাচ্ছে। তো কোনো কিছুই বিফলে যায় না, তোমার প্রিপারেশান যে লেভেলেই থাক, পরীক্ষার আগে গিয়ে 2 মাস আগে, 1 মাস আগে গিয়ে একদম হরদম দিনে একটা করে, দিনে 2টো করে মক দিচ্ছি, তার থেকে অনেক বেশি ফ্রুটফুল হবে একদম প্রথম থেকে যদি তোমরা উইকলি অন্তত 2টো করে মক দাও। কিছুই না, 1 ঘন্টা মক দেবে, 1 ঘন্টা অ্যানালিসিস করবে, 2 ঘন্টার তো ব্যাপার। উইকলি যদি 2টো করে মক দাও তাহলে তোমাদের সেলফ অ্যানালিসিস হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্বন্ধে ধীরে ধীরে একটা ধারণা তৈরি হবে, কোন চ্যাপ্টার কোন সাবজেক্ট ইম্পর্টেন্ট তার সম্বন্ধে একটা মনের মধ্যে ধারণা তৈরি হবে, এবং কিছু নতুন কোয়েশ্চেন, কিছু নতুন অঙ্কের টিপস শেখা হবে, কিছু জিকে জানা হবে, কিছু ইংলিশের মিনিং জানা হবে। ঠিক, এর সাথে সাথে সেকশনাল মক যেটা রিজনিং আর ইংলিশ, তার কারণ রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা পুরোপুরি প্র্যাকটিস বেসড। রিজনিং তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি জিনিসটার সম্বন্ধে দখল আনতে পারবে। আর ইংলিশটা তো উইদাউট এনি ডাউট, ইংলিশ পরে আসছি, ইংলিশের নাম্বার দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, এক হচ্ছে ইংলিশের প্র্যাকটিস, আর এক হচ্ছে ইংলিশের তোমার ভোকাবুলারির উপর দখল। তো প্রথম থেকে রিজনিং আর ইংলিশ সেকশনাল মক দিতে থাকো। রিজনিং যদি তুমি শুধুমাত্র ডেলি একটা করে সেকশনাল মক দাও, কোনো চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করা না করেও 80% রিজনিং তুমি নিজে নিজেই করতে পারবে। 10 থেকে 12টা মক যদি দিয়ে দাও, 80% রিজনিং তোমরা নিজে নিজে শিখে যাবে, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। আমি নিজে সেভাবে শিখেছি। রিজনিং প্র্যাকটিস করে করে শিখতে হয়। কিছু চ্যাপ্টার আছে যেগুলোর কনসেপ্ট বুঝতে হয়, কিছু ট্রিক্স বুঝতে হয়, সেগুলো তোমরা আলাদা করে ক্লাস করে নাও, অনলাইন বা অফলাইন। ঠিক, নেক্সট পয়েন্টে আসি। কি বলছে, ডোন্ট গেট ডিসার্টেন বাই মক স্কোরস। এটা আগেই বলেছি, মক যেহেতু তোমরা প্রথম প্রিপারেশন শুরু করছো, যে তা সেও এবং পরে যে প্রিপারেশন শুরু করছো, বেশ অনেকদিন ধরে প্রিপেয়ার্ড হয়ে রয়েছে, দুজনকেই বলা যে মকের স্কোরের ওপরে তোমরা কোনোভাবেই ওভার এনথুজিয়াস্টও হয়ে যাবে না, অথবা ডিমোটিভেটেডও হয়ে যাবে না। তার কারণ মকটা তুমি বাড়িতে বসে আরাম করে ঠান্ডা মাথায় দিচ্ছ, এবং সেটার ক্ষেত্রে তোমার নাম্বার বেশি আসতে পারে, পরীক্ষার সময় সিরিয়াসনেসের মধ্যে নাম্বার কম হয়ে যেতে পারে। আবার উল্টোটাও ঠিক, যে বাড়িতে তো বসে তুমি ঠান্ডা মাথায় দিচ্ছ, সেরকম ফোকাসড ওয়েতে দিচ্ছ না, সমস্ত জিনিসপত্র তোমাদের এখনও করা নেই, সিলেবাস শেষ করা নেই, রিভিশন দেওয়া নেই, তো পরীক্ষার সময় যেতে যেতে সিলেবাস শেষ হয়ে যাবে, রিভিশন হবে, নাম্বার অনেক বাড়বে। তো মকের স্কোর নিয়ে বেশি আনন্দ পাওয়ারও দরকার নেই, মকের স্কোর নিয়ে দুঃখ পাওয়ারও দরকার নেই। মকটা দিচ্ছ, মকের পারপাসটা যেন সলভ হয়, যে আমি কিছু নতুন কোয়েশ্চেন জানতে পারলাম, বর্তমানে কী ধরনের কোয়েশ্চেন আসছে সেই প্যাটার্নটা জানতে পারলাম, কোয়েশ্চেনের লেভেলটা জানতে পারলাম, আর কিছু নতুন সলিউশন জানলাম, কিছু নতুন আনসার্স জানলাম। ঠিক, নেক্সট পয়েন্ট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য প্রিভিয়াস ইয়ার কাট অফস। এখন তুমি বলবে যে স্যার আপনি একবার প্রথমে ভিডিও শুরুতেই বললেন এত কাট অফ দেখে পড়াশোনা শুরু করো, আবার বলছেন যে আগের বছরের কাট অফ সম্বন্ধে ভাববো না। দেখো, তোমার মনের মধ্যে তো অবশ্যই থাকতে হবে যে তোমার প্রিপারেশান লেভেলটা তোমাকে এই নাম্বারে অ্যাচিভ করতে হবে, কিন্তু সবসময় তুমি যদি ভাবতে থাকো যে বাবা আগের বছর 153 উঠেছে, আমি তো 153 কী করে তুলবো, আমার দ্বারা হবে না, তার থেকে বাবা ছেড়ে দিই, অন্য পরীক্ষায় পড়াশোনা করি। সেই কারণেই বলছি যে কত কাট অফ উঠেছে, কত কি না উঠেছে, কত পেতে হবে, এই সমস্ত পড়াশোনা করার সময় এই টেনশন মাথা থেকে হটিয়ে দাও। এই টেনশন মাথা থেকে হটিয়ে দিয়ে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো। কাট অফে ফোকাস করলে সবসময় মনের মধ্যে টেনশন হবে, অ্যাংজাইটি হবে, মনের মধ্যে একটা ভয় চেপে ধরবে। নিজের প্রিপারেশনটাকে 100% করো, নিজের বেস্ট দাও, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাবজেক্ট
ধরে 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 আস্তে আস্তে শেষ করো, রিভিশন কমপ্লিট করো, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ মক টেস্ট দাও, তারপরে কাট অফ নিয়ে ভাববে। এখন দিল্লি বহুত দূর হ্যাঁ, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি আসছে, কনসিস্টেন্ট ফোকাস স্টাডি অ্যান্ড পারসিভারেন্স আর দ্য কি টু সাকসেস। এটা তোমরা জানো না। এখন মুশকিল হচ্ছে যে আমরা সবাই সব কিছু জানি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না। তুমি একটা বাচ্চা ছেলেকে কোনো একটা কিছু জিজ্ঞেস করো যে কোনটা কোনটা করতে হবে না, ও সব জানে, কিন্তু তাও জিনিসগুলো শোনে না। তোমরাও সবই জানো কি করলে তোমার ক্ষতি, কি করলে নিজের ক্ষতি, কি করলে পড়াশোনার ক্ষতি, কি করবে না, কি করা উচিত, কি করা উচিত না, সব জানো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারো না। ঠিক, ফোকাসড ওয়েতে স্টাডি করো। আগেই আমি বলেছি বারবার, ফোকাস স্টাডি মানে এসএসসির জন্য পড়ছি মানে এসএসসির জন্যই পড়বো, ব্যাংকের জন্য ধান্দা করব না। অন্য কোনো বিএড কোর্সে ভর্তি হয়ে গেলাম, বিএড কোর্সে ভর্তি হয়ে গিয়ে নিজের সময় বরবাদ করলাম, মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেলাম, হয়ে গিয়ে নিজের সময় বরবাদ করলাম, ঠিক আছে। এই কোথায় পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার বেরিয়েছে, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি এখন স্কুল সার্ভিসের পড়াশোনা লেগে গেলাম বা অন্য কোনো কিছুতে লেগে গেলাম। ফোকাসড স্টাডি করা অত্যন্ত জরুরি। আমি নিজে সিজিএল পরীক্ষায় 5 বার কোয়ালিফাই করেছি। কেন? আমি শুধু সিজিএল পরীক্ষাটা ফোকাসড ওয়েতে দিতাম। আগে সিজিএল, সেই পরীক্ষার প্রিপারেশনের টানে আমার অন্যান্য পরীক্ষা আরআরবি হোক, ব্যাংকিং হোক বা অন্যান্য সমস্ত পরীক্ষাগুলো ক্লিয়ার হয়েছে, সেগুলো ওর টানে। আমি অন্য কোনো পরীক্ষার জন্য, আরআরবির জন্য বা ব্যাংকের জন্য বা ধরো WBSCDCL এর জন্য আমি আলাদা করে পড়াশোনা করিনি। আমি এসএসসির জন্যই প্রিপারেশান নিয়েছি। এসএসসি সিজিএলই দিতাম, এসএসসি সিএইচএসএলই দিতাম, তখন এমটিএস ছিল না, সিজিএল সিএইচএসএলই দিতাম। ফোকাসড ওয়েতে পড়াশোনাটা খুব জরুরি। চারদিকে ছড়িয়ে দিলে হবে না। এবং কনসিস্টেন্ট মানে ধরো কনসিস্টেন্ট স্টাডি মানে ধরো তুমি এখন পরীক্ষা নেই, তুমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছ, এপ্রিল মাসে মে মাসে পরীক্ষা হবে, তুমি এপ্রিল মাসে পড়তে বসবে, এরকম করে কোনো দিন হয় নাকি? এটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা? পরীক্ষার আগে 15 দিন পড়বে, পরীক্ষার আগে 1 মাস পড়বে, পরীক্ষাকে বমি করে দিয়ে চলে আসবে, ব্যাস নাম্বার পেয়ে গেলে? না, এখানে প্রত্যেকটা দিন যখন তোমার কোনো পরীক্ষা নেই, কোনো চাপ নেই, তখনও তোমাকে দিনে 8-10 ঘন্টা পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি তোমাকে 8-10 ঘন্টা পড়াশোনা করতে হবে। কনসিস্টেন্ট স্টাডি এটাকেই বলে। পরীক্ষার আগে 2 দিন আগে তুমি 2 দিন পড়াশোনা করলে না কিছু যায় আসে না, কিন্তু সারা বছর তোমাকে একদম কনসিস্টেন্টলি যাই হয়ে যাক, যা অকেশন আসুক, যাই কিছু হোক, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে যেতেই হবে। সেটা তোমরা করো। কনসিস্টেন্ট স্টাডি যতদিন না করা শুরু করবে, 2 দিন পড়লে 3 দিনের মাথায় ঘুরতে চলে গেলে, 4 দিনের মাথায় কারোর বাড়ি নিমন্ত্রণ আছে খেতে চলে গেলে, এরকম করলে হবে না। তোমাকে পার ডে 8 থেকে 10 ঘন্টা নিজের প্রিপারেশনটা রেখে তারপরে অন্য যে কোনো এনগেজমেন্টে তুমি এনগেজ হও, তাও খুব লিমিটেড, ঠিক আছে। আর পারসিভারেন্স মানে কি? আগেই আমি বললাম, লেগে থাকা। মানে এখানে তোমার আগে থেকেই তুমি ধরে নিতে হবে যে তোমার টাইম লাগবে। যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা, যদি তুমি ক্র্যাশ কোর্স করো 3 মাসে সিলেবাস শেষ, যদি তুমি ভালো করে সিলেবাস শেষ করে পাস করার মতো করে পড়তে চাও, তাহলে তোমাকে লেগে থাকতে হবে। সময় লাগবে, কিন্তু চাকরি পাবে, এটা খুব জরুরি। আর লাস্ট কি, ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন ইউটিউব, অনলাইন স্টাডি, টু মাচ কন্টেন্টস, ফ্রি মেটেরিয়ালস। এখন ধরো ইউটিউবে পেড কন্টেন্ট একদম ফ্রি, হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো এবারে আসবে, একদম জাহের লাগানো কোয়েশ্চেন, ভোকাল হয়ে যাবে। তাই এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে যে বিভিন্ন টিচার বিভিন্ন রকমভাবে ভিডিও করে, এবং সেই ভিডিওতে অ্যাকচুয়ালি একটা 1 ঘন্টার ভিডিও দেখলে দেখা যাচ্ছে যে 10 মিনিট হয়তো পড়াশোনা হচ্ছে, বাকি 20 মিনিট হয়তো গল্প হচ্ছে, বা নিজের কোনো কিছুর প্রমোশন করছে, অ্যাপের প্রমোশন করছে বা বইয়ের প্রমোশন করছে, পুরো সময় নষ্ট। এবং সেই ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে 5 থেকে একটা হচ্ছে তোমার হানি সিংয়ের গানের ভিডিও চলে এলো, বা কোনো একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তার ভিডিও চলে এলো, বা কোনো একটা মোটিভেশনের ভিডিও চলে এলো, সেটা দেখতে বসে গেলে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়াশোনার 12টা বেজে গেল, 2 ঘন্টা চলে গেল স্ক্রোলিংয়ে। তারপর 2 ঘন্টা পরে ভাবছো হায় আমি কি করলাম, আমার পুরো দিন চলে গেল, পড়া হলো না। বাবা জানে ছেলে মেয়ে সারাদিন রাত পড়ে যাচ্ছে, এদিকে পাস করছে না, এদিকে যে সমস্ত সময়টা মোবাইলে নষ্ট হচ্ছে সে বিষয়ে কিন্তু কোনো খেয়াল নেই, কোনো কেয়ার নেই। তাহলে টু মাচ টাইম ওয়েস্ট অনলাইন প্ল্যাটফর্মে করা বন্ধ করো। অথেন্টিক এবং অ্যাকিউরেট ওয়ে হচ্ছে হার্ড স্টাডি করা, অফলাইন স্টাডি করা, সেলফ স্টাডি করা। বই কেনো, বই থেকে পড়াশুনো করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, বই থেকে সলভ করো, মক টেস্ট দাও, পারলে বই থেকে দাও। যেহেতু এখন অনলাইন
এর জামানা চলে এসছে, মক টেস্টটা তোমাকে অনলাইনে দিতেই হবে সিস্টেমের সঙ্গে নিজেকে হ্যাবিচুয়েটেড করার জন্য। আদারওয়াইজ সমস্ত পড়াশুনো জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথস বলো, বই থেকে পড়াশোনা করার চেষ্টা করো। যত পরিমাণ অনলাইন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে তত ভালো। হ্যাঁ, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা টপিক, কোনো একটা অঙ্ক বুঝতে পারছো না, তোমার একটু গাইডেন্স দরকার, তখন তুমি ইউটিউবে সার্চ করে ওই টপিকটা পড়ে নিলে, দ্যাট ইজ ওকে। কিন্তু হোল স্টাডিটা ডিপেন্ডেন্ট অন অনলাইন, দিস ইজ নট আ গুড সাইন। এরকম করলে কিন্তু টাইম ওয়েস্টটাই বেশি হয়। ঠিক আছে, তো এই প্রিকশনগুলো মোটামুটি তোমরা নিতে থাকবে। হ্যাঁ, তাহলে তোমাদের কি হবে, তোমাদের প্রিপারেশনের যে জার্নিটা সেটা অনেকটা ইজি হবে। নেক্সট আসি যে স্ট্র্যাটেজি, কি স্ট্র্যাটেজিতে পড়াশুনো করলে, কি স্ট্র্যাটেজি নিলে তোমাদের এসএসসি সিজিএল এর জার্নিটা আর একটু ইজি হবে। ঠিক, স্ট্র্যাটেজি বলতে কি, যে কি কি পথ অনুসরণ করব বা কি কি জিনিস মাথায় রাখবো প্রিপারেশন শুরুর সময় থেকে, যাতে আমাদের প্রিপারেশনটা হার্ড স্টাডি নয়, স্মার্ট স্টাডি হয়। প্রথম জিনিস হচ্ছে যে আগে এটা নিয়ে আমি আলোচনা করেছি, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্ন আন্ডারস্ট্যান্ড করা মানে কি, কোন সাবজেক্টের কি ধরনের কোয়েশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে, কোন সাবজেক্ট থেকে বেশি আসছে, কি স্ট্যান্ডার্ডের লেভেলের কোয়েশ্চেন আসছে, কি লেভেলের কোন টপিক থেকে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। এক্সাম প্যাটার্নটাকে তোমাদের আগে বুঝতে হবে, যে ম্যাথসের কোন চ্যাপ্টার থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে ক্যালকুলেটিভ কোয়েশ্চেন আসছে, কি ধরনের ক্যালকুলেশন প্রয়োজন, ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য আমাকে কি কি করতে হবে, ইংলিশের কোথা থেকে কোয়েশ্চেন বেশি আসছে, ভোকাবস বেশি আসছে না গ্রামার বেশি আসছে, জিকের কোন সাবজেক্ট থেকে কি লেভেলের কতটা স্ট্যান্ডার্ডের প্রিপারেশন করতে হবে। এবং সেটা তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা এই পড়াশোনার মধ্যে ঢুকবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স খুব ভালো করে স্টাডি করবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন স্টাডি করতে করতেই তোমরা এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া হবে। সেটার জন্য তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে পড়ে ফেললে তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, বা সেকশনাল মক দাও, বা যে তোমরা ফুল মকগুলো দিচ্ছ, এই সমস্ত জিনিসপত্র থেকে আস্তে আস্তে তোমাদের কাউকে বুঝিয়ে দিতে হবে না, তুমি নিজে কাজ শুরু করো, পড়াশোনা শুরু করো, সেকশনাল মক ফুল মক দেওয়া শুরু করো, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা শুরু করো, প্রিভিয়াস ইয়ারের বই থেকে নিজেই প্যাটার্ন বুঝে যাবে। ঠিক, নেক্সট জিনিস হচ্ছে যে স্ট্যান্ডার্ড এনসিআরটি বেসড কমপ্লিট স্টাডি মেটেরিয়াল। দেখো, বর্তমানে আমাদের জিকে সম্বন্ধে একটা নতুন জিনিস জন্ম নিয়েছে, যে জিকের কোয়েশ্চেন্স নাকি কমন আসছে না। সেটা নর্মাল সাবজেক্টগুলো হোক, ফর্মাল সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই সমস্ত সাবজেক্টগুলো হোক, বা স্ট্যাটিক জিকে হোক, কোয়েশ্চেন কমন আসছে না। কমন না আসার কারণ একটাই, যে স্টাডি মেটেরিয়াল ঠিকঠাক তোমরা পাচ্ছ না বা ইউজ করছো না। এনসিআরটি বেসড স্টাডি মেটেরিয়াল এখন বর্তমানে যা এসএসসির প্যাটার্ন, সেখানে এনসিআরটি বেসড স্টাডি মেটেরিয়াল থেকে পড়াশোনা করা খুব জরুরি। স্টাডি মেটেরিয়াল একটা ভাইটাল রোল প্লে করে। হয় তোমরা একদম অথেন্টিকেট যে বই, যেমন ধরো লুসেন্ট, ঠিক আছে, বা ধরো প্রিভিয়াসের কোয়েশ্চেনের বইপত্র, বা ধরো একদম এনসিআরটি বেসড যে ধরনের বই দেখবে, অনেক এনসিআরটি বেসড জিস্ট করা বই মার্কেটে অ্যাভেলেবেল, হয় সেই বই থেকে পড়াশোনা করো, অথবা তোমরা একদম ডাইরেক্ট এনসিআরটি সিলেবাস ফলো করে সেখান থেকে পড়াশোনা করো। এনসিআরটি বেসড কোয়েশ্চেন কিন্তু এখন এসএসসিতে অনেক বেশি করে জিজ্ঞেস করছে। 3 নম্বর জিনিস হচ্ছে কমপ্লিট ইওর সিলেবাস ফার্স্ট। দেখো, সবার প্রথমে এবং সবথেকে জরুরি হচ্ছে তোমাদের একদম খাতা পেন নিয়ে এসএসসির নোটিফিকেশান বার করে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা পুরো একদম সুন্দর করে গুছিয়ে লিখে ফেলা। সিলেবাস সম্বন্ধে আগে ধারণা তৈরি করো এবং প্রত্যেকটা সাবজেক্টের এক একটা সিলেবাসের এক একটা চ্যাপ্টার, এক একটা পয়েন্ট পেন দিয়ে টিক মেরে মেরে পড়ো এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো। সিলেবাস যদি কমপ্লিট করতে না পারো, বুঝতেই পারছো 200-র মধ্যে 160 নাম্বার পেতে হবে, এবং 160 নাম্বার পাওয়া মানে 80% নাম্বার পেতে হবে। জাস্ট ইমাজিন, 80% নাম্বার পাওয়া মানে তোমাকে 100টার মধ্যে 80টা কোয়েশ্চেন ঠিক করে আসতে হবে। 100টার মধ্যে 80টা কোয়েশ্চেন ঠিক করে আসা মানে তোমাকে 100টার মধ্যে 90টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে হবে। 90টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা মানে তুমি 90টা কোয়েশ্চেন জানো বা 95টা কোয়েশ্চেন জানো। তাহলে সিলেবাসই যদি তোমার কমপ্লিট না হয়, প্রত্যেকটা ম্যাথসের চ্যাপ্টার তুমি শিখে গেলে না, প্রত্যেকটা জিকের চ্যাপ্টার তুমি পড়ে গেলে না, ইংলিশের প্রত্যেকটা টপিক তুমি পড়ে গেলে না, তাহলে তুমি কি করে এক্সপেক্ট করবে যদি পরীক্ষায় গিয়ে কোয়েশ্চেন কমন পাবে বা পরীক্ষায় গিয়ে কোয়েশ্চেন করতে পারবে? যদি তুমি 90টা অ্যাটেম্প না করতে পারো, তাহলে তুমি কি করে 80+ নাম্বার ধরে রাখতে পারবে? 80% প্লাস কি করে ধরে রাখতে না পারবে? কি করে পারবে?
তাহলে তোমাদের সবার প্রথম হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে হবে। যদি সিলেবাস তুমি 100% কমপ্লিট করে না যাও তাহলে কিন্তু কোনো রকমভাবেই পরীক্ষায় পাস করতে পারবে না, বা ডিজায়ার্ড কোয়েশ্চেন যেটা, ডিজায়ার্ড নাম্বার যেটা, সেটা কিন্তু তোলাটা খুব মুশকিল। সিলেবাস কমপ্লিট করতে হবে। প্র্যাকটিস অ্যান্ড রিভিশন রেগুলারলি, এই জিনিসটার মানে হচ্ছে যে তুমি ধরো আজকের ম্যাথসের অ্যারিথমেটিক করছো, অ্যারিথমেটিক কমপ্লিট করার পরে তুমি ধরো অ্যালজেব্রায় ঢুকে গেলে বা ট্রিগোনোমেট্রি ঢুকে গেলে বা জিওমেট্রি ঢুকে গেলে, এদিকে অ্যারিথমেটিকগুলো ভুলে যাচ্ছ। অ্যালজেব্রা কমপ্লিট করে তুমি ধরো জিওমেট্রিতে ঢুকে গেলে, এদিকে অ্যালজেব্রার ফর্মুলা ভুলে যাচ্ছ। তো এরকম করলে হবে না। হিউজ সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টেই। জিকেতেও প্রচুর সাবজেক্ট আছে, প্রায় 9 থেকে 10টা সাবজেক্ট আছে। ইংলিশের প্রচুর টপিক আছে। তো তুমি একদিক থেকে যেমন পড়তে থাকবে, একদিক থেকে তোমাকে রিভিশনও করতে থাকতে হবে। বুঝতে পারলে? তুমি যত সপ্তাহে ধরো 5টা দিন যদি নতুন জিনিস পড়ায় দাও, বাকি 2টো দিন তোমাকে পুরনো জিনিসগুলো একটু একটু করে রিভিশনেও দিতে হবে। এবং রিভিশন দেওয়ার আরও একটা উপায় হচ্ছে সেকশনাল মক দেওয়া। তুমি ধরো ম্যাথসটা অ্যারিথমেটিকটা করে তুমি অন্য একটা চ্যাপ্টার ধরো করছো, তোমাকে পুরোনোগুলো রিভিশন দিতে হবে। কী করবে? তুমি হয় চ্যাপ্টারগুলো খুলে একটা একটা করে দাও, অথবা একটা ম্যাথসের সেকশনাল মক দিয়ে দাও। সেখানে তুমি প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টারের উপরে কোয়েশ্চেন পাবে। দিলে পরে রিভিশন হয়ে যাবে, দেখতে পেয়ে যাচ্ছ পারছো কি পারছো না। কষলে তোমার জিনিস মনে পড়ে যাবে, যেটা মনে পড়বে না সেটা খুলে একবার দেখে নিলে। তো প্র্যাকটিসের সাথে সাথে, নতুন জিনিস করার সাথে সাথে রিভিশনটা করাও খুব জরুরি। নেক্সট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজ করতে না পারলে বাবু সব শেষ। টাইম ম্যানেজমেন্টটা তো খুব জরুরি। টাইম ম্যানেজমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, তুমি প্রথমে নিজের প্রিপারেশনটাকে আগে একটা টাইমে বেঁধে নাও যে আমার কাছে ইংলিশটা উইক, ইংলিশ মুখস্থ করতে আমার সময় বেশি লাগে, তাহলে আমি দিনে 3 ঘন্টা ইংলিশ পড়ব। ঠিক আছে? আমি ম্যাথসে উইক, তাহলে আমি 3 ঘন্টা শুধু ম্যাথস শেখা এবং প্র্যাকটিস করাই দেবো। আমি ম্যাথসে একটু ভালো, তাহলে ম্যাথসে 2 ঘন্টা দেবো, ইংলিশে 3 ঘন্টা দেবো। আমার জিকে স্ট্রং, মানে ধরো আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি মোটামুটি পড়া, জিকে স্ট্রং, তাহলে জিকেতে 2 ঘন্টা দেবো, ম্যাথস ইংলিশে বেশি দেবো। আমি ম্যাথসে ভালো, ইংলিশে ভালো, জিকেতে উইক, তাহলে জিকেতে আমি বেশি সময় দেবো। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ভাগ ভাগ করে টাইম দিতে হবে। ইংলিশে 2 ঘন্টা, ম্যাথসে 2 ঘন্টা, জিকেতে 2 ঘন্টা, রিজনিংয়ে 1 ঘন্টা, এরকম নিজের উইক পয়েন্ট অনুযায়ী, স্ট্রং পয়েন্ট অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে নাও। আর একটা টাইম কোথায় দিতে হবে? ওই মক দেওয়াতে দিতে হবে। সেকশনাল মক হোক বা ফুল মক হোক, পার ডে 1 থেকে 2 ঘন্টা তোমাকে মক দেওয়া এবং অ্যানালিসিসে দিতে হবে, যাতে করে তোমাদের নিজেদের সম্বন্ধে নিজের কনফিডেন্সটা বাড়তে থাকে, কী ধরনের পরীক্ষায় কোয়েশ্চেন আসছে এটা তুমি জানতে থাকতে পারো। তাহলে মকের জন্য একটা সেপারেট টাইম, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা সেপারেট টাইম, এই পরিমাণ জিনিসটা দিয়ে তোমার সারাদিনের একটা টাইমের স্ট্র্যাটেজি বানাও এবং সেই টাইমটা মেনটেন করো। টাইম ম্যানেজমেন্টে জোর দাও। টাইম ওয়েস্ট করবে না, বিভিন্ন রকমভাবে মোবাইল ঘেটে, বন্ধুদের সঙ্গে প্রচুর সময় গিয়ে সময় নষ্ট করে, সিনেমা দেখে, অকেশানে গিয়ে, ঘুরতে গিয়ে সময় নষ্ট করবে না। তোমার হাতে মনে রাখবে 1 থেকে 1.5 বছর, 2 বছর ম্যাক্সিমাম সময় আছে, তার মধ্যে যদি তুমি পাস করে যেতে পারো তো ভালো, তা না হলে কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে। ঠিক আছে? তো টাইম প্রথম থেকে ম্যানেজ করা খুব জরুরি। টাইম ওয়েস্ট কম করো, সময়ের গুরুত্ব বোঝো। পড়াশোনার পিছনে যখন এই লাইনে পড়তে এসছো সেখানে নিজেদের 100% দিয়ে পড়াশোনা করো, দেখবে তাড়াতাড়ি সাকসেসফুল হবে। ঠিক আছে? নেক্সট জিনিস হচ্ছে মেক আ টাইম টেবিল, স্টাডি রুটিন ওয়াইজ, মেক ডেলি অ্যান্ড উইকলি রুটিন। বলেই দিলাম তোমাকে, শুধুমাত্র ডেলি রুটিন নয়, একটা উইকলি রুটিনও বানাও। মানে কোনো দিন হয়তো তুমি ইংলিশটা বেশি পড়লে, কোনো দিন হয়তো তুমি ম্যাথসটা বেশি করলে, কোনো দিন হয়তো তুমি জিকেটা বেশি করলে, কোনো দিন হয়তো শুধু মক দিলে, মক অ্যানালিসিস করলে, একটা দিন হয়তো একটুখানি হাফবেলা রেস্ট করলে। তো পুরো উইকের একটা রুটিন বানিয়ে নাও এবং সেই উইকটাতে দেখো যে সবকটা সাবজেক্টের প্রতি তুমি যেন সমান অ্যাটেনশান দাও। ঠিক আছে? ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইস, এ তো আলাদা করে বলার কিছু নেই। যদি তুমি ডেডিকেটেড হও এই পরীক্ষার প্রতি, নিজের প্রতি, নিজের লাইফের প্রতি, তাহলেই তুমি এই পরীক্ষায় বা এই ফিল্ডে পাস করতে পারবে, সাকসেসের মুখ দেখতে পারবে। আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়, কারণ তোমার থেকে অনেক বেশি ডেডিকেটেড স্টুডেন্টস অলরেডি বসে রয়েছে এবং মাত্র 15,000 ভ্যাকেন্সি। এই প্রথম 15,000-এর মধ্যে আসাটা তো কিন্তু খুব ডিফিকাল্ট এবং স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। তোমাকে জানতে হবে যে আমার আনন্দ করার জন্য, মজ মস্তি করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য, প্রেম করার জন্য সারা জীবনে আমার প্রচুর টাইম পড়ে থাকবে
এই সময়টা আমি যদি এখন নষ্ট করি তাহলে সারা জীবন আমাকে বেকার থেকে যেতে হবে বা কোনো একটা কম পয়সার অর্ডিনারি চাকরি করে আমার জীবনটা কাটাতে হবে। তো স্যাক্রিফাইস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি তুমি কম্পিটিটিভ এক্সামে আসো এবং পড়াশোনা করো এবং চাকরি পেতে চাও। তোমাকে ছোট ছোট স্যাক্রিফাইস করতে হবে। ধরো তোমার বাড়িতে কোনো একটা পার্টি আছে, তো সেখানে থেকে তোমাকে মিনিমাম টাইমটুকু দিয়ে বাকি টাইমটা বাঁচিয়ে দূরে রেখে পড়াশোনা করতে হবে। ধরো তোমার কোনো একটা জন্মদিনের নিমন্ত্রণ বা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে বা কোনো একটা ঘুরতে যাওয়ার হাতছানি এসছে, সেটাকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে নিজের প্রিপারেশনের জন্য। কি চাইছি আমি, 2 বছর, তো 1.5 থেকে 2 বছর ভালো করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে পড়াশুনো করো। আর যদি মনে করো যে সব কিছু করতে করতে পড়াশুনো করবো, আমার লাইফে আনন্দটা অনেক বেশি জরুরি, তাহলে কিন্তু ওইগুলোই বেশি হবে, পড়াশুনোটা আর হবে না। তো ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইস খুব ইম্পর্টেন্ট। স্টাডি অন মিশন মোড টু গেট দ্য সিলেকশন। মিশন মোড মানে তুমি একটা মিশন নাও যে আগামী 1 মাসের মধ্যে আমি ম্যাথসের এই কটা চ্যাপ্টার শেষ করব, ইংলিশের এই পয়েন্টের ভোক্যাবসগুলো আমি পড়া শেষ করব, আর জিকের মধ্যে হিস্ট্রি চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেলবো, আর রিজনিংয়ের এই 4টে চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার আমি তুলে ফেলবো আগামী 1 মাসে। সেরমভাবে নিজের উইকলি রুটিনগুলো বানাও, সেরমভাবে নিজের রুটিন করো, সেরমভাবে নিজের স্ট্র্যাটেজি তৈরি করো। মিশন মোড। 1 মাস পড়াশুনো করব, 1 মাসে আমি জিকের একটা সাবজেক্ট শেষ করব, ম্যাথসের 4টে চ্যাপ্টার শেষ করব, রিজনিংয়ের 4টে চ্যাপ্টার শেষ করব, ইংলিশের একটা ভোক্যাবস পড়ে শেষ করব। এটা তোমার 1 মাসের মিশন, ছোট্ট করে স্টেপ। পরের মাসে আবার ম্যাথসের 4টা চ্যাপ্টার, আবার জিকের আর একটা সাবজেক্ট পুরো শেষ করে ফেলবো, আবার রিজনিংয়ের 4টে চ্যাপ্টার শেষ করে ফেলবো, ইংলিশের এই ভোক্যাবসটা শেষ করে ফেলবো, ইডিয়ম শেষ করে ফেলবো, পুরো ইডিয়ম শেষ করে ফেলবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এসপি বক্সি, ব্ল্যাক বুক সমস্ত পড়ে ফেলবো 1 মাসে, শুধু ইডিয়মস পড়বো। এরকম করে মিশন মোডে পড়াশোনা করতে হবে। যদি তুমি 1 মাস করে মিশন না নাও, তাহলে তোমার 1 বছরের মিশন কি করে সাকসেসফুল হবে? চাকরি পাওয়ার মিশন কি করে সাকসেসফুল হবে? পড়ে যাচ্ছ, কি পড়ছো তার কোনো হিসাব নেই। কোনোদিন 1 পাতা পড়ছো, কোনোদিন 2 পাতা পড়ছো, কোনোদিন হাফ পাতা পড়ছো, কোনোদিন পড়ছোই না, কোনোদিন মকই দিচ্ছ না। এরকম করে তো হয় না। তোমাকে একদম মিশন নিয়ে পড়াশোনা করতে হবে। এই 1 সপ্তাহে আমি এইটা পড়বো। যদি 1 সপ্তাহ পরে গিয়ে তুমি যদি দেখো যেটা পড়তে চেয়েছো তার ধারে কাছেও না যাও, নিজের গালে একটা থাপ্পড় মারবে, বলবে আজকে আমি পড়তে পারলাম না, এই সপ্তাহটা আমি পড়তে পারলাম না, পরের সপ্তাহে এটাকে আমি মেক আপ করবো। এরকম করে মিশন মোডে পড়াশোনা করতে হবে, তা না হলে কিন্তু খুব মুশকিল, কোনোদিন শেষ হবে না। তো এই হলো মোটামুটি আমাদের কি কি প্রিকশন নেবে আর কি কি স্ট্র্যাটেজি ইনকর্পোরেট করবে, যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য কি কি ফল্ট হতে পারে, কি কি সমস্যা আসতে পারে, সেগুলো আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম। এই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা এটা ভালো করে নোট ডাউন করে নাও, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেল কেরিয়ার ম্যাপ অনলাইনে আমি এর পুরো এই যে পিপিটিটা, এই পিডিএফটা পুরো আমি তোমাদের পিএনজি আকারে হোক বা না আঁকিবুকি হয়ে গেছে, ফ্রেশ পিডিএফটা আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে জিনিসপত্রগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের চ্যাপ্টার ওয়াইজ স্টাডিতে। সবার প্রথমে আসি ইংলিশে, তার কারণ ইংলিশের ওয়েটেজ সব থেকে বেশি। প্রিলিমসে 200-র মধ্যে 25 নাম্বার ইংলিশ থাকে, আর মেন্সে 390-এর মধ্যে 135 নাম্বার ইংলিশ থাকে। এখানে 25টা কোয়েশ্চেন, এখানে 45টা কোয়েশ্চেন। সব থেকে বেশি ওয়েটেজ হচ্ছে ইংলিশে। তো ইংলিশটা হচ্ছে খুব জরুরি, ইংলিশটা খুব ভাইটাল। এখন বাবার সমস্যা হচ্ছে যে কেউ ধরো আরআরবির জন্য প্রিপারেশান নেবে, তার মনে হচ্ছে যে এখন আমার ইংলিশটা প্রয়োজন নেই, আমি একটু আরআরবির জন্য সামনের মার্চ এপ্রিলে পরীক্ষার জন্য একটু পড়ে নিই, তারপরে আমি আবার ইংলিশ পড়ব। ইউ আর ডুইং আ ব্লান্ডার। তার কারণ ইংলিশটা ওই পরীক্ষার আগে 2 মাস পরে হয় না। তোমাকে সারা বছর ধরে ইংলিশের ভোক্যাবস পড়তে থাকতে হবে, তোমার ইংলিশের গ্রামাটিক্যাল রুলস পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, ভোক্যাবস রিভিশন দিতে হবে, সেকশনাল মক দিতে হবে। ইটস নট ইজি যে আমি সামনে আরআরবি আছে আমি ইংলিশটা পড়লাম না তারপরে পড়বো। ইট ইজ নট অ্যাট অল ইজি। সারা বছর তোমাকে ইংলিশ পড়তে হবে, এবং ইংলিশ ভালো করে পড়লে ইতিহাস সাক্ষী আছে যে ইংলিশের কোয়েশ্চেন কিন্তু কমন আসবেই আসবে। জিকের কোয়েশ্চেন নাও কমন আসতে পারে, ম্যাথসের কোয়েশ্চেন নাও কমন আসতে পারে, ইংলিশের কোয়েশ্চেন কিন্তু কমন আসবে। ইংলিশটা খুব ভাইটাল। যারা এখন পড়াশোনা শুরু করছো তারা প্রথম থেকে একদম জেনে রেখে দাও যে ইংলিশে তোমাদের 100% অ্যাটেম্প করতে হবে, তা না হলে তোমরা প্রিলিমস বলো মেন্স বলো কোনো কাট অফই ক্লিয়ার করতে পারবে না। এবং প্রথম থেকে যারা
ভালো করে পড়াশুনো করে, ঠিকঠাক করে পড়াশুনো করে, ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশুনো করে, তাদের কোনো ইংলিশ খুব একটা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এখন দেখো ইংলিশের মধ্যে তিনটে জিনিস আমি সবসময় বলি, যে 1 নম্বর জিনিস হচ্ছে ভোকাবুলারি, 2 নম্বর জিনিস গ্রামার, 3 নম্বর জিনিস কম্প্রিহেনশন। ভোকাবুলারি সব থেকে বেশি আসে, ভোকাবুলারি ওয়ান ওয়ার্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। দেখো আমি ওয়েটেজ দিয়ে দিয়েছি 2012, 2023, 2022, 2023, 2024 তিনটে বছরের এই টপিকগুলোর ওয়েটেজ দিয়ে দিয়েছি। দেখো এগুলো তুমি সব পিডিএফ পেয়ে যাবে। ওয়ান ওয়ার্ড থেকে কটা করে কোয়েশ্চেন এসছে, সিনোনিম থেকে কটা করে কোয়েশ্চেন এসছে, স্পেলিং থেকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে, দেখতেই পাচ্ছ 25টা কোয়েশ্চেনের মধ্যে 12, 13, 13 মানে 50% কোয়েশ্চেন। এগুলো প্রিলিমসের, প্রিলিম সব টায়ার ওয়ান, টায়ার ওয়ান, টায়ার ওয়ান। 25টার মধ্যে 12 থেকে 13টা কোয়েশ্চেন মানে 50% কোয়েশ্চেন্স ভোক্যাবস। তো তুমি ভোক্যাবস মাস্ট, ভোক্যাবস ইজ আ মাস্ট। ভোক্যাবস ডেলি 2 ঘন্টা করে যদি ভোক্যাবস না পড়ো, রিভিশন না দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ না করো, তাহলে কিন্তু ভোক্যাবস রেডি হবে না। এবং এটা তোমাকে কন্টিনিউয়াসলি টানা 1 বছর ধরে করে যেতে হবে। তারপরে তুমি এর আনন্দটা উপভোগ করতে পারবে যে তুমি কি কাজটা করেছো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামারের এই পার্টস অফ স্পিচ, 8টা পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আরও টুকটাক 2-4টে জিনিসপত্র, এই কটা করলে তোমার গ্রামারের এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভয়েস ন্যারেশন, এই 4টে টপিক থেকে মোটামুটি 5, 6, 7টা করে কোয়েশ্চেন আছে। খুব খারাপও নয়, খুব বেশিও নয়। এবং এগুলো তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সলভ করো, একটা বই কিনে, পিনাকেল হোক বা কিরণের হোক, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যদি সলভ করো, তাহলে গ্রামারের কোয়েশ্চেন কমন পাবে না, এরকম অ্যাটলিস্ট ইংলিশে হবে না। আর লাস্ট থিং হচ্ছে প্যারাজাম্বেল, ক্লোজ টেস্ট, প্যাসেজ। এই 3টে জিনিস হচ্ছে কম্প্রিহেনশন, মানে এগুলো তোমাকে ইংলিশ রিডিং পড়ে তার মানে বুঝে, কোথাও তোমাকে কোয়েশ্চেন সেন্টেন্সগুলোকে সাজাতে হবে, কোথাও তোমাকে প্যাসেজের মাঝখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, সেগুলো অপশান দেখে দেখে ফিল করতে হবে, কোথাও সেই মাধ্যমিকের মতো আনসিন প্যাসেজ পড়ে তার থেকে 4টে কোয়েশ্চেন্স দেবে, তার আনসার দিতে হবে। এখন এই 3টের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইংলিশ রিডিং প্র্যাকটিস করা। তো ইংলিশ রিডিং প্র্যাকটিস করার জন্য হয় তোমরা ইংলিশের সোজা কিছু স্টোরি বুক পড়ো, অথবা যেই নিউজ পেপারটা তোমাদের সোজা লাগবে, সেটা টেলিগ্রাফ হোক, অথবা টাইমস অফ ইন্ডিয়া হোক, বা হিন্দু হোক, তোমরা ইংলিশ নিউজ পেপার রিডিং পার ডে অন্তত 8 ঘন্টা করে ইংলিশ রিডিং পড়া প্র্যাকটিস করো। এখন অনেকে ভাববে কিছু বিজ্ঞ স্টুডেন্ট বা ক্যান্ডিডেট হয় যারা ভাববে আমার এমনি পড়ারই সময় নেই, আমি নিউজ পেপার কখন পড়বো, স্টোরি কখন পড়বো, ও এমনি হয়ে যাবে। না, তোমার কাছে ইংলিশ করার জন্য পুরো পেপারটার মধ্যে 1 ঘন্টার মধ্যে 8 মিনিট সময় থাকবে 25টা কোয়েশ্চেন করার জন্য। তো 25টা কোয়েশ্চেন রিডিং করতেই যদি তুমি 10 মিনিট সময় নিয়ে নাও, তাহলে তুমি কোয়েশ্চেনগুলো করবে কখন? তাহলে তোমাকে সবার প্রথম হচ্ছে রিডিংয়ে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে, রিডিং পড়তে হবে ফাস্ট। তো ডেলি তুমি যদি ইংলিশ জিনিসপত্র পড়াশোনা করো, ইংলিশ রিডিং পড়ো, তবেই কিন্তু একমাত্র তোমার ইংলিশ রিডিংটা ভালো হবে। এবং ঝড়ের গতিতে ইংলিশ যদি না পড়তে পারো, তাহলে কিন্তু এই জিনিসপত্রগুলো করা কখনোই সম্ভব নয়। তাহলে আবার বলছি, ভোকাবুলারি তোমাকে ডেলি মুখস্থ করতে হবে, গ্রামাটিক্যাল রুলস তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে প্র্যাকটিস করতে হবে, আর এই ক্লোজ টেস্ট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বেল আর প্যাসেজ, এগুলোর জন্য তোমাকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। সেটা ইংলিশ সেকশনাল মক থেকে হোক বা প্রিভিয়াস ইয়ার বই কিনে হোক, তোমাকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। ইংলিশের এই 3টে পিলার, ভোক্যাবস, গ্রামার, কম্প্রিহেনশন, এই 3টে জিনিস করলে ইংলিশ আজ পর্যন্ত কাউকে নিরাশ করেনি। এবং ইংলিশ সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং ইংলিশটাকে তোমরা প্রথম থেকে জোর দেবে। নেক্সট আসে ইংলিশের কী বই। এসপি বক্সি থেকে ইংলিশ ভোক্যাবস পড়তে পারো। এসপি বক্সিটা এমন একটা পাবলিকেশন যে নিজেকে আপডেট করে না, কিন্তু এসপি বক্সি লার্জেস্ট সেলিং বুক অন্তত কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে। কারণ এখান থেকে যে ফ্রেজাল ভার্বগুলো থাকে, এখানে যে ওয়ান ওয়ার্ডগুলো থাকে, এখানে যে ইডিয়মসগুলো থাকে, এই জিনিসপত্রগুলো আজও এসএসসির বিভিন্ন পরীক্ষায় কমন আসে। ঠিক আছে, ইদানিংকালে নিতু সিং ম্যামের এই গ্রামার বইটা খুব পপুলার হয়েছে, তার কারণ এখানে গ্রামাটিক্যাল রুলগুলো খুব ভালো করে চ্যাপ্টার ওয়াইজ পার্টস অফ স্পিচগুলো বা ন্যারেশন ভয়েসগুলো গুছিয়ে দেওয়া আছে। সেটা তোমরা এখান থেকে করতে পারো, সেটা তোমরা এসপি বক্সি থেকে করতে পারো, সেটা তোমরা মাধ্যমিক লেভেলের কোনো বই থেকেও পড়তে পারো, যেখান থেকে খুশি পড়তে পারো। জাস্ট ফর এক্সাম্পল এটা দেওয়া। আর পিনাকেল পাবলিকেশন আলাদা করে কোনো প্রমোশন নয়, এটা এসএসসির জন্য তোমরা এখন কিরণও কিনতে পারো বা পিনাকেল থেকে করতে পারো। পিনাকেলের সুবিধা হচ্ছে পিনাকেলটা খুব আপডেটেড, এবং লাস্ট 4-5 বছরের কোয়েশ্চেন এক জায়গায় সাজিয়ে দেওয়া আছে সুন্দর করে টপিক ওয়াইজ। ওয়ান ওয়ার্ড কী কী এসছে,
সিজিএলএ, সিএইচএসএলএ, সিলেকশানে, এমটিএসে ইডিয়মস কী এসছে, সিনোনিম অ্যান্টোনিম কী এসছে, প্যাসেজ কী এসছে, ক্লোজ টেস্ট কী এসছে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কী এসছে, সব সাজিয়ে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, সিলেবাস কমপ্লিট, গ্রামার পড়ে নাও, ভোকাবস পড়তে থাকো। এখান থেকেও ভোকাবস পড়তে হবে তোমাদের, পিনাকেল হোক, কিরণ হোক। এই হলো ইংলিশের কমপ্লিট প্যাকেজ বা স্ট্র্যাটেজি। ঠিক, প্রথম থেকে ভোক্যাবস পড়া শুরু করো, গ্রামাটিক্যাল রুলসগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়ে নাও এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, আর প্রিভিয়াস ইয়ার থেকে কম্প্রিহেনশন প্র্যাকটিস করো। ঠিক আছে, তো এইসব জিনিস তোমরা সবাই খুব ভালো করে জানো, আমি আর অত ডিটেলে বলছি না। নেক্সট আসছে রিজনিং। রিজনিংটা হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব শর্ট টাইমে তোমরা এই সাবজেক্টটার উপরে পারদর্শিতা অর্জন করতে পারবে। কিভাবে করবে? আমি কিভাবে করেছি। রিজনিং ডেলি একটা করে সেকশনাল মক দাও, অ্যানালিসিস করো, হয় বই থেকে দাও, নয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে, অ্যাপ থেকে দাও, অনলাইন টেস্ট দাও, ডেলি একটা করে সেকশনাল মক দাও এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালিসিস করা কিন্তু মাস্ট। এরকম করে করে তোমরা যদি 10টা সেট দেওয়া কমপ্লিট করো, তাহলেই দেখবে যে 60 থেকে 70% রিজনিং তোমরা নিজেরাই শিখে ফেলেছো। এত সুন্দর ব্যাপার। শুধু আমার কথা শুনে তোমরা আজ থেকে শুরু করো। আজ থেকে তোমরা একটা করে ডেলি রিজনিংয়ের মক টেস্ট দাও। রিজনিংয়ের 25 নম্বরের সেকশনাল মক, 15 মিনিট সময় লাগবে, সলভ করবে হয়তো 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ম্যাক্সিমাম, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। ডেলি তুমি 10টা যদি রিজনিংয়ের মক দাও, তোমার রিজনিং 80% তৈরি হয়ে যাবে। বাকি যে 20% রইল, তার জন্য তোমাকে 4-5টা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো একটুখানি চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট পড়ে নিতে হবে, যেগুলো তোমরা ইউটিউব খুলবে, সার্চ করবে, প্রচুর টিচারের লাইনটা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে একটু কষ্ট করে পড়ে নেবে। ঠিক, রিজনিংয়ের জন্য কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট দেখো, 2022, 23, এটা 24 হবে। দেখো এই চ্যাপ্টারগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছি সাজিয়ে। কোন চ্যাপ্টারের ওয়েটেজ কীরকম, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে এই ওয়েটেজ অনুযায়ী যে চ্যাপ্টারগুলো থেকে দেখবে বেশি কোয়েশ্চেন এসছে, দেখো কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, সিরিজ, অ্যানালজি, এমবেডেড ফিগার, হ্যাঁ, মিরার ইমেজ, তারপরে এখানে নাম্বার কারেকশন, এখানে এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো ওয়েটেজ বেশি, সেই চ্যাপ্টারগুলো তোমরা নিজেরা করে নাও এবং এইগুলোর উপরে বেশি ফোকাস করবে, এই চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো রিজনিং নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই, আবার রিজনিংটাকে নেগলেক্টও করবে না। প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি, তার কারণ এখানে তোমাকে শুধু জানলেই হবে না, টাইমের মধ্যেও জিনিসগুলো করে আসতে হবে। তো একটা 15 মিনিট টাইম দিয়ে একটা রিজনিং সলভ করা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, 1 ঘন্টা সময় দিলে 25টা রিজনিংয়ের মধ্যে 24টা রিজনিং সবাই নামিয়ে দিতে পারবে, কিন্তু 15 মিনিট সময়ের মধ্যে নামানোটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারে আসি। রিজনিংয়ের জন্য ওই আমি বলে দিলাম যে ওই কিরণ হোক বা পিনাকেল হোক, যে কোনো বই তোমরা ফলো করতে পারো, প্লাস সেকশনাল মক দাও, এভাবে তোমরা রিজনিংয়ের প্রিপারেশনটা করো। আচ্ছা, ম্যাথসটা হলো এমন একটা চ্যাপ্টার যেটা খুব সুন্দর, যেটা খুব ভালো, যেটাকে ছাড়া কোনো পরীক্ষা কখনো সফল হতে পারে না। ম্যাথসের আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ওয়েটেজ যেটা খুব জরুরি তোমাদের আমি দিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সেই সাবজেক্টের ওপরে প্যাটার্ন তোমাকে বুঝতে হবে, যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে কম কোয়েশ্চেন আসছে, কোন চ্যাপ্টারের কোন টপিক বা কোন কনসেপ্ট থেকে কোয়েশ্চেন বেশি আসছে। ঠিক আছে, তো ম্যাথসটাকে তোমরা নিজেদের মতো করে, কারোর অ্যাডভান্স ম্যাথ বেশি ভালো লাগে, কারোর অ্যারিথমেটিক বেশি ভালো, করতে সবই হবে, কিন্তু কোনটা আগে করব, কোনটা পরে করব, পুরো একদম সুন্দর করে লিস্ট করে নাও। কোন কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আছে তোমাদের আমি এখানে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছি লাস্ট 3 বছরে। এখান থেকে তোমরা আইডিয়া করতে পারবে কোন চ্যাপ্টারগুলো তোমাদের বেশি পড়তে হবে। ঠিক আছে, তো এই অনুযায়ী তোমরা ম্যাথসটাকে ভাগ করে নাও এবং মনে রাখবে যে পুরো সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করতে হবে এনিহাউ। সিলেবাস যদি না কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু কোয়েশ্চেন ছেড়ে আসা যাবে না। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে করতে হবে, একটা কোয়েশ্চেন ছেড়ে আসা যাবে না। একটা কোয়েশ্চেন মেন্স ছেড়ে আসা মানে 3 নম্বর পিছিয়ে যাওয়া, 3 নম্বর পিছিয়ে যাওয়া মানে কম করে 3000 স্টুডেন্টের পিছনে চলে যাবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে করতে হবে, তার মধ্যে কোন চ্যাপ্টার বেশি করব, কোন চ্যাপ্টার কম করব, কোন চ্যাপ্টার আগে করব, কোন চ্যাপ্টার পরে করব, তার জন্য দরকার কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত, সেটা তোমাদের আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টেরও ওয়েটেজ দিয়ে দিয়েছি, যে এখন কোন চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস তো হিউজ চ্যাপ্টার, তার মধ্যে কোন কোন টপিকটার ওপরে তুমি বেশি ফোকাস করবে। সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা পার্সেন্টেজের কোন কোন টপিকের উপর তুমি বেশি ফোকাস করবে। তো পুরো এইগুলো আমি একটা একটা করে বলে সময় নষ্ট করছি না, যার প্রয়োজন মনে হবে সে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে, পিডিএফটা ডাউনলোড করে নিয়ে এই চ্যাপ্টারগুলো, এই কনসেপ্টগুলো তোমরা নোট ডাউন করে নেবে।
ঠিক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কনসেপ্ট দিয়ে দিয়েছি। নাম্বার সিস্টেমের কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে, অ্যালজেব্রা কী থেকে কোয়েশ্চেন বেশি আসে, ঠিক আছে। জিওমেট্রির মধ্যে ট্রায়াঙ্গেল আছে, সার্কেল আছে, ট্রায়াঙ্গেলের কী কী জিনিসপত্র থেকে এখন জিনিসপত্র কোয়েশ্চেন বেশি আসছে, সার্কেলের কোন টপিকগুলো থেকে এখন কোয়েশ্চেন বেশি আসছে, জিওমেট্রি মানে ট্রায়াঙ্গেল আর সার্কেল বেসড কোয়েশ্চেনই সব থেকে বেশি আছে, তার কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। তোমরা এগুলো পিডিএফ ডাউনলোড করবে, দিয়ে নোট ডাউন করে নেবে, সেই মতো তোমাদের প্রিপারেশনটা তৈরি করবে। মেনসুরেশন 2D 3D কী কী টপিক আছে, কোথা থেকে কোয়েশ্চেন আসে, কোন কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসে, ট্রিগোনোমেট্রি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ম্যাথসের জন্য ওই তোমরা প্রিভিয়াস ইয়ার কোনো একটা বই ফলো করো, পিনাকেল হোক বা কিরণ হোক, আমি প্রেফার করি পিনাকেল, তোমাদেরকেও বলছি পিনাকেল প্রেফার করতে, তার কারণ পিনাকেলের সলিউশনগুলো আমাদের করানো সলিউশনের মতোই, মানে বেস্ট অ্যাপ্রোচ দিয়ে পিনাকেলে সলভ করা থাকে, যেটা একদম ইজিয়েস্ট ওয়েতে করলে সবথেকে কম সময় লাগবে, সুন্দর কনসেপ্ট ইউজ করা থাকে। কিরণ ইউজ করলে কখনো কখনো তোমাদের মনে হতে পারে যে এটা অনেক বড় করে করা আছে বা এক্স ধরে করা আছে, এর থেকে সোজা প্রসেস আমি করতে পারবো, সেই প্রসেসগুলো তোমরা পিনাকেল থেকে পাবে, ঠিক আছে। আদারওয়াইজ যার যেখান থেকে খুশি করো। জেনারেল নলেজের জন্য একটাই কথা বলবো যে আগে জিকে ছেড়ে গেলে, যাদের জিকেতে ভয় লাগে, আগে জিকে ছেড়ে গেলে পরীক্ষায় পাস করা যেত, এখন জিকে ছাড়া পরীক্ষায় পাস করা যায় না। পুরো জিনিসটা সিনারিওটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। জিকেতে যদি তুমি অন্তত পক্ষে 60% নাম্বার না তোলো, বাকি সাবজেক্টগুলোয় তুমি, বাকি পেপারগুলোয় তুমি যত ভালোই স্কোর করো, তোমার কিন্তু পরীক্ষার কাট অফ মার্কস ক্লিয়ার হবে না। তার কারণ হচ্ছে 3টে সাবজেক্টে যদি তুমি 45 করেও পাও, 135, 160 তুলতে গেলে তোমার এখনও 25টা কোয়েশ্চেন বাকি, 25 নাম্বার বাকি। 25 নাম্বার মানে কি 12টা কোয়েশ্চেন। জিকেতে তোমাকে 25টার মধ্যে 13টা কোয়েশ্চেন ঠিক করতে হবে, তবে তুমি 16 নাম্বার 26 নাম্বার পাবে, পেলে পরে তোমার 160 উঠবে। তাহলে 13টা কোয়েশ্চেন ঠিক করতে গেলে তোমাকে 15-16টা কোয়েশ্চেন মিনিমাম ঠিক করতে হবে, তবে একটা দুটো ভুল হবে, ভুল হয়ে নাম্বারটা এই জায়গা থাকবে। তো জিকে এখন খুব ভাইটাল জিনিস হয়ে গেছে কাট অফ ক্লিয়ার করার জন্য। প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কিন্তু জিকে যেহেতু অনেক চ্যাপ্টার আছে, এটা একটু ট্রাভেলসামও হয়ে গেছে সবার পক্ষে। তো 2022, 23 এবং 2024-এর আমি জিকের কোন জিকে থেকে সব থেকে বেশি, দেখো স্ট্যাটিক জিকে থেকে লাস্ট 2-3 বছরে স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে। তো স্ট্যাটিক জিকের এখন মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল হয়ে গেছে। পিনাকেলেরও একটা বই আছে খুব ভালো, ওখান থেকে কোয়েশ্চেন কমন আসে, আমি নিজে দেখেছি। এছাড়া যার যে রাইটারের, যে অথরের বই ভালো লাগে, স্ট্যাটিক জিকে পড়ো এবং একদম টপিক ধরে ধরে স্ট্যাটিক জিকের নিজস্ব নোট বানাও, নিজস্ব নোট, যেখান থেকে কোনো কিছু বাদ যাবে না। মনে রাখবে স্ট্যাটিক জিকে হোক বা জিকের অন্য কোনো কিছুই হোক, যে কোয়েশ্চেনটা তুমি ছেড়ে যাবে, মনে হবে এটা শক্ত, সেটাই পরীক্ষায় আসবে। তো পুরো তোমাকে একটা টপিক ধরে ধরে কভার করতে হবে। অনেকগুলো টপিক আছে, স্ট্যাটিক জিকে কিন্তু ইদানিংকালে সব থেকে বেশি আসছে, ঠিক আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা জানোই যে লাস্ট 3 বছর 4 বছর কারেন্ট অ্যাফেয়ার্সের আসার কোনো মা বাপ নেই। এখন তোমার 2025 সালের 24 সালের পরীক্ষায় 2022 সালে 21 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তো অন্তত তোমাকে লাস্ট 1 বছর তো ভালো করে পড়তেই হবে, তার আগের বছরগুলো যদি পারো পরীক্ষার আগে একটুখানি তোমাকে কমপ্লিট করে যেতে হবে, ঠিক আছে। এছাড়া দেখো হিস্ট্রি, জিওগ্রাফি 4টে-3টে করে কোয়েশ্চেন আসে, বাকি ইকোনমিক্স, পলিটি এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে 1টা-2টো করে কোয়েশ্চেন আসে। কিন্তু এই একটা কোয়েশ্চেনের জন্য বা এই দুটো কোয়েশ্চেনের জন্য বা এই দুটো কোয়েশ্চেনের জন্য পুরো সাবজেক্টটা তোমাকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। এর কোনো অন্যথা নেই, সাবজেক্ট শেষ করতে হবে, টপিক শেষ করতে হবে, চ্যাপ্টার শেষ করতে হবে। ম্যাক্সিমাম তোমরা কি করতে পারো, ম্যাক্সিমাম তোমরা এই সাবজেক্ট ওয়াইজ, আগেই আমি তোমাদের বলেছি সাবজেক্ট ওয়াইজ তোমরা একটা করে লিস্ট বানাতে পারো যে এই বায়োলজির এই 8টা চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে। যেমন ধরো আমি বলতে পারি বায়োলজির ক্লাসিফিকেশন থেকে কোয়েশ্চেন বেশি আসে, সেল ডিভিশন, সেল স্টাডি অফ সেল যে চ্যাপ্টারটা, সেলের চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি আসে, হিউম্যান বডির চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি আসে। তারপরে ফিজিক্সে বলতে পারি আমি লাইট থেকে কোয়েশ্চেন বেশি আসে, হিট থেকে, মেকানিক্স থেকে কোয়েশ্চেন আসে, কেমিস্ট্রি থেকে এভরিডে লাইফে কেমিস্ট্রির উপয়োগ থেকে কোয়েশ্চেন বেশি আসে। তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো তুমি একটুখানি টপিক ওয়াইজ শর্ট করে নিতে পারো যে এই চ্যাপ্টারগুলো থেকে আমার কোয়েশ্চেন বেশি আসছে। সেটা কিভাবে করবে, ওয়ান্স এগেন তোমাকে ওই জিকের সেকশনাল মক দিতে হবে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে বা ফুল মক দিতে হবে। দিলে পরে নিজে থেকেই তোমাদের ধারণা তৈরি হবে যে কোন চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসছে, ঠিক আছে। এই চ্যাপ্টার ওয়াইজ, এই সাবজেক্ট ওয়াইজ যে চ্যাপ্টার, এইটার আমি একটা আলাদা জিকের ভিডিও করে দেবো যে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট, ওইগুলো আগে শেষ করবে সব, ওটা কোনো সাজেশন নয়।
ওই যে চ্যাপ্টারগুলো আমি বলে দেবো সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করবো, ওখান থেকে কোয়েশ্চেন বেশি আসে, তারপরে বাকিগুলো তো তোমাকে করতেই হবে। ঠিক আছে, তো জিকের জন্য বই কি আছে? জিকের জন্য জিকের বাইবেল বলা হয় হচ্ছে লুসেন্ট, লুসেন্ট জিকেকে জিকের বাইবেল বলা হয়, লুসেন্ট পড়ো। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য হয় কিরণ নাহলে পিনাকেল বই থেকে, আর কোনো আলাদা কোনো ফান্ডা নেই। আর তার সাথে সাথে জিকে তোমাকে একদিক থেকে পড়তে থাকতে হবে, একদিক থেকে রিভিশন অ্যান্ড মক দিতে হবে। ঠিক আছে, রিভিশন দিতে হবে, সেকশনাল মক দিতে হবে, রিভিশন দিতে হবে, সেকশনাল মক দিতে হবে, ফুল মক তো দিচ্ছই। জিকে কীভাবে করবে? ধরো একটা চ্যাপ্টার শুরু করলে হিস্ট্রি, হিস্ট্রির ধরো তুমি সাউথ ইন্ডিয়াটা তুমি ধরো পড়বে, সাউথ ইন্ডিয়ার যে রাজাদের যে যুদ্ধগুলো হয়েছে চ্যাপ্টারটা পড়বে, তাহলে ওই চ্যাপ্টারটা তুমি লুসেন্ট থেকে বা অন্য কোনো নোট যদি তোমার কাছে এনসিআরটি বেসড নোট থাকে, তুমি পুরো সাউথ ইন্ডিয়া চ্যাপ্টারটা পড়ে নিলে। পড়ে নেওয়ার পরে তুমি একটা বই খোলো, প্রিভিয়াস ইয়ারের পিনাকেল হোক বা কিরণ হোক, সেখান থেকে তুমি লাস্ট 3-4 বছরের ওই চ্যাপ্টার আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখবে পিনাকেলে ওই সাউথ ইন্ডিয়ার উপরে আলাদা করে দেওয়া আছে ওই চ্যাপ্টারের উপরে কী কী কোয়েশ্চেন এসছে, পুরো লাস্ট 5 বছরের কোয়েশ্চেনগুলো একবার তুমি পড়ে নিলে। এটা হলো তোমার কমপ্লিট প্রিপারেশন। তুমি চ্যাপ্টারটা ভালো করে পড়লে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিলে, যদি পারো তো ওই টপিকটার উপরে যদি কোনো সেকশনাল মক থাকে কোনো অ্যাপে একটা সেকশনাল মক দিয়ে দাও। ঠিক আছে, এরকম করে করে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে ভালো করে বই থেকে পড়ো, বা কোনো নোট তোমার কাছে এনসিআরটির নোট থাকলে পড়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো। তাহলে কী হবে, তুমি যে পড়লে সেই পড়া থেকে তোমার কোয়েশ্চেনগুলো কমন আসছে কিনা তুমি দেখে নিলে যে হ্যাঁ আমার আমি এনসিআরটি বইটা পড়েছি, বা আমি এই লুসেন্ট থেকে চ্যাপ্টারটা পড়লাম, এবং এর মধ্যে থেকে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে 100টা কোয়েশ্চেন থাকে, 90টা কোয়েশ্চেন এর থেকে কমন, তার মানে এই পড়াটা আমার ঠিক হলো। বাকি 10টা কোয়েশ্চেন নতুন জানতে পারলে সেই কোয়েশ্চেনের আনসারগুলো তুমি তোমার নোটে বা তোমার বইতে বা তোমার আলাদা যদি নোটবুক তুমি বানাবে, সেখানে তুমি পয়েন্ট আউট করো, এই চ্যাপ্টারে আমি লুসেন্ট বাদে, লুসেন্টের বাইরে এই চ্যাপ্টারে লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশ্চেনের এই আনসারগুলো এক্সট্রা এসছে, সেগুলো তুমি চ্যাপ্টারের নাম দিয়ে ওইগুলো এক্সট্রা টুকে নিলে, যখন রিভিশন দেবে তখন লুসেন্টটার একবার পরে প্লাস তুমি যেগুলো নিজের সেলফ নোট বানিয়েছো সেটা লিখে নিলে। এরকমভাবে প্রিপারেশন নিতে হবে, বুঝতে পারলে? তো একটা করে চ্যাপ্টার ধরো, একটা করে সাবজেক্ট ধরো, একটা করে চ্যাপ্টার ধরো, লুসেন্ট থেকে পড়ো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, ব্যাস টিক মারো, নেক্সট চ্যাপ্টারে এগিয়ে চলো মিশন মোডে। তো জিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা এখন আমাদের সবথেকে বেশি হার্ডেল দেয়, যে আমাদের স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকের প্রচুর টপিক আছে, সমস্ত টপিকই তোমাকে কভার করতে হবে। তার মধ্যে ইদানিংকালে সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেনে, তার একটা লিস্ট আমি করে দিয়েছি। এগুলো তোমরা আগে করবে, ভালো করে করবে, তারপর বাকি টপিকগুলো তো অবশ্যই করবে। দিস ইজ নট আ সাজেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের একটা লিস্ট, যেগুলো তোমরা আগে শেষ করবে। পিডিএফ 1 সেকেন্ড টেলিগ্রাম চ্যানেল কেরিয়ার ম্যাপ অনলাইন নামে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে, লিস্টগুলো তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট জিনিস হচ্ছে যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন এক মক। আগে বহুবার বলেছি যে শুধু পড়লেই হবে না, সিলেবাস তো তোমাকে কমপ্লিট করতেই হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে রিভিশন দিতে হবে এবং মক দিতে হবে। এখন তোমরা সপ্তাহে 1-2 করে মক দিচ্ছ, যখন পরীক্ষা চলে আসবে তার 2 মাস 3 মাস আগে থেকে ডেলি মক দিতে হবে। পরীক্ষার আগে যদি তুমি অন্তত 100টা মক কমপ্লিট করে দিয়ে না যাও, তাহলে তোমার স্কোর কিন্তু 160+ দাঁড়াবে না। ঠিক আছে, যতই পড়ো রিভিশন মক, রিভিশন মক, রিভিশন মক ম্যান্ডেটারি। ঠিক আছে, আর কি বাকি রইলো? আর শুধু ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু বাকি নেই। প্রচুর বকেছি তোমাদের জন্য, এবার শুধু তোমাদের কাজ হচ্ছে যে জিনিসগুলো প্রিকশনগুলো আমি নিতে বললাম সেই প্রিকশনগুলো নাও, যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের আমি বললাম সেই স্ট্র্যাটেজিগুলো প্রথম থেকে ফলো করো, এবং সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সেলফ স্টাডি করো, বই থেকে পড়ো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পড়ো, রিভিশন দাও, মক দাও, ডিস্ট্র্যাক্টেড হয়েও না, অনলাইনে সোশ্যাল মিডিয়া বেশি সময় নষ্ট করো না, চারদিকে বিভিন্ন রকম হাতছানি সেইগুলো থেকে নিজেকে দূরে রাখো, কিছু স্যাক্রিফাইস তুমি করো, তোমার বাবা মা তো তোমার জন্য স্যাক্রিফাইস সেই ছোটোবেলা থেকে করে আসছে, তো নিজে কিছু স্যাক্রিফাইস করো, তাদের মুখেও তো তোমাদের হাসি ফোটাতে হবে। বুড়ো বয়সে বাবা মাকে তোমাদের ওপরেই তো ডিপেন্ডেন্ট হবে, তো তাদের মুখে হাসি ফোটানোর জন্য অন্তত নিজেদেরকে বিভিন্ন ডিস্ট্র্যাকশন থেকে দূরে রাখো, স্যাক্রিফাইস করো, ডেডিকেটেডলি পড়াশোনা করো, ফোকাসড ওয়েতে পড়াশোনা করো, 1 থেকে 1.5 বছর অন্য কোনো কিছু না তাকিয়ে এই পরীক্ষাটার জন্য যদি প্রিপারেশান নিতে থাকো। এটা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে, তোমাদের গায়ে দিচ্ছে কিনা আমি জানি না। এই পরীক্ষার মধ্যে নিজেদের 100% দাও, সমস্ত জানালা বন্ধ করে দাও, দিয়ে শুধুমাত্র পড়াশোনার মধ্যে নিজের ফোকাস তৈরি করো, নিজের সারাউন্ডিংয়ে এমন বন্ধুবান্ধব তৈরি করো যারাও এই এক্সামের প্রিপারেশানে নিচ্ছে, যারা নিজের লাইফ নিয়ে সিরিয়াস, এরকমভাবে নিজেদের 100% নিয়ে নিজেদের বেস্ট দিয়ে পড়ো,
তারপরে যদি চাকরি না হয় তারপরে কোনো রিগ্রেট থাকবে না, কোনো আফসোস থাকবে না যে আমি ভালো করে পড়াশুনো করেছি, আমি নিজের 100% দিয়েছি, আমি পাইনি। যদিও আমি গ্যারান্টি দিচ্ছি নিজের 100% যদি তোমরা দাও এবং সমস্ত জিনিস যেগুলো বললাম মেনটেন করে পড়াশুনো করো, চাকরি পাবে না এমনটা হতে পারে না, আমি কাউকে দেখিনি। তাও যদি না পাও তাও কোনো রিগ্রেট থাকবে না যে আমি নিজের 100% দিইনি। নাহলে রিগ্রেট করতে থাকবে সারা জীবন যে আমি অমুক করে সময় নষ্ট করেছি, পড়তে পারিনি, এই করেছি, পড়তে পারিনি। তো নিজেদের যে কদিন পড়ছো 1 থেকে 2 বছর এই নিজেদের 100% দাও, সেরা দাও, ফোকাসড ওয়েতে পড়াশুনো করো, ভালো করে পড়াশুনো করো, মন লাগিয়ে পড়াশুনো করো, কনফিডেন্ট থাকো, নিশ্চয়ই একদিন ওভারকাম করবে সমস্ত হার্ডেল, সমস্ত উইক পয়েন্ট সারিয়ে স্ট্রংলি পরীক্ষায় বসবে এবং পরীক্ষায় পাস করবে, চাকরি পাবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, নিজেকে প্রাউড ফিল করানোর মতো জায়গায় যাবে। সেই দিনটার জন্য তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি, আশা করি দেখা হবে। থ্যাংক ইউ, গুড লাক।